এই যে, এটা আমার সিট। ওহ, তা কিভাবে? এখানে কি কোথাও আপনার নাম লেখা আছে? না, তবে দরকার পড়লে এই সিটে নাম লিখে ফেলবো। ব্যাগে মার্কার আছে। ওসব ফালতু কথা। দেখুন, আমার কাছে টিকিট আছে, আর তাতে দেয়া আছে যে এটা আমার সিট। সো হোয়াট? আমি আগে বসে পড়েছি, সো এটা আমার সিট। দেখেন, এটা কিন্তু ঠিক করছেন না। হয়তো। নইলে আমি কিন্তু নইলে কি করবেন? কান্না করব। মেয়েটির রাগে চেহারা থেকে একটু হেসে দিল। আচ্ছা, এখন বসুন, পরে দিচ্ছি। আচ্ছা। আমি সিটে বসে পড়লাম। বাস তার আপন গতিতে ছুটছে। এখন সন্ধ্যা প্রায়, এমন অবস্থা। বাতাস অনেক। আচ্ছা, আপনার নামটা কি? নাম দিয়ে কাজ? না, এমনি জানার আগ্রহ। বলবো না, সমস্যা? না, আচ্ছা ঠিক আছে। মনটা খারাপ করে অন্যদিকে তাকালাম। নীলিমা। তার দিকে তাকিয়ে, কি? নীলিমা আমার নাম। ও, সুন্দর নাম তো। কে, আপনার বাবাই নাম রেখেছিল? এবার আমার দিকে ঘুরে বলল, এই যে মিস্টার। মিস্টার না, সম্রাট। হ্যাঁ সম্রাট। দেখুন, আমি কিন্তু বুঝতে পারছি আপনি লাইন মারার চেষ্টা করছেন। ভুলেও চেষ্টা করবেন না। ঠিক আছে, কুল কুল, ঠান্ডা হন। নীলিমা জানালার দিকে তাকিয়ে থাকলো। তবে লাইন মারার চেষ্টা কেন করব না? নীলিমা আমার দিকে অন্য এক দৃষ্টিতে তাকালো। কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তা কবে আপনার বিয়ে? জানি না, তবে মা বলছে যে কোনো মতেই আজ আমায় বাসায় আসতেই হবে। ও, খুব খারাপ লাগছে। হুম। সবেমাত্র ইন্টারমিডিয়েট শেষ করলাম। কোথায় ইচ্ছে ছিল একটা ভার্সিটিতে ভর্তি হব, সব আশা শেষ করে দিল। আমি বুঝতে পারছি আপনার কষ্ট। হুম। ওয়েট ওয়েট, এসব আমি আপনাকে কেন বলছি? আপনি জানেন, সে আবার জানালা দিকে মুক্ত মনে বাতাস খেতে লাগলো। তবে আপনার সাথে লাইন মেরে এমনিও লাভ হতো না। কেন? কারণ আমারও বিয়ে ঠিক হয়ে গেছে। হুম। আর কিছু বললাম না। সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এই যে শোনেন, নীলিমাকে ডাকতে থাকলাম, এই যে উঠুন। হুম। ঘুমের মধ্যে একটু সাড়া দিল। এই যে বাস থেমেছে। নীলিমা জেগে উঠল। হুম, কি হয়েছে? বাস থেমেছে, পেট্রোল ভরবে আর বিরতি, অনেক লং জার্নি। একটু ফ্রেশ হয়ে আসতে পারেন। নো থ্যাঙ্কস, আপনি যান। মনটা খারাপ করে দিল। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাস থেকে নেমে গেলাম। দোকান থেকে পানির বোতল কিনে দাঁড়ালাম। তখন পেছন থেকে ডাক, তো ওয়াশরুমটা কোথায়? কে? পিছনে ঘুরে দেখি নীলিমা। আরে আপনি, আপনি না বলেন আসবেন না? কথা কম বলেন আর বলেন ওয়াশরুম কোথায়। ও আচ্ছা, আমার সাথে আসুন। নীলিমাকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এই নিন ব্যাগ আর দাঁড়ান। এই বলে নীলিমা চলে গেল ওয়াশরুমে। দীর্ঘ 5 মিনিট দাঁড়িয়ে রইলাম। হঠাৎ গাড়ির হর্ন পেলাম। এই যে দ্রুত বের হন, বাস তো ছেড়ে দিল। একটু সময় লাগবে। আমি সেখান থেকে দ্রুত বাসকে আটকাতে গেলাম। বাস তখন ছেড়ে দিয়েছে। বাসের পেছনে ছুটছি। এই বাস, এই থামো থামো। 5 মিনিট পর উফ, শান্তি। ওয়াশরুম থেকে বেরিয়ে, আমার ব্যাগ দিন। নিন। চলেন। কোথায়? বাসে। চলে গেছে। চলে গেছে? কি চলে গেছে? বাস। কি? তো কি, আপনার সাথে ফুটবল খেলার জন্য দাঁড়িয়ে থাকবে? ওয়াশরুমে কি এতক্ষণ লুডো খেলতেছিলেন নাকি? শাট আপ। আমি এখন বাসায় যাব কিভাবে? সে কান্না করে শুরু করে। আরে কাঁদো কেন? আচ্ছা, মুসিবতে পড়লাম তো। এখন কি করব? আচ্ছা, আমি ব্যবস্থা করব। আপনাকে কোনো মতে আমি বাসায় পৌঁছে দেবো। এবার চলুন। কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি। কি? চলুন, দেখি কোনো বাস পাওয়া যায় নাকি। দরকার নেই, আমি নিজেই পারবো। আচ্ছা বাই। আমি হেঁটে গিয়ে এক লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি আশেপাশে কোথাও বাস স্ট্যান্ড আছে? হুম, এই যে পথ দিয়ে সামনে গিয়ে বামে 2 কিলোমিটার দূরে। ধন্যবাদ। পিছনে ঘুরে দেখি নীলিমা দাঁড়িয়ে। কি হলো, আপনি এখানে? আচ্ছা, আপনার সাথে যাচ্ছি। কি? শুনি নাই। যাচ্ছি বলছি। ঠিক আছে। তবে এত জোরে বলার কি দরকার? আমি কি কানে কম শুনি নাকি? এখান থেকে 2 কিলোমিটার দূরে বাস পাওয়া যাবে। ও আচ্ছা। কি? 2 কিলোমিটার দূরে? হুম। এতটা পথ কিভাবে যাব? এখন তো রাত, শহরের অঞ্চল না, কোনো গাড়ি পাওয়া যাবে বলে মনে হয় না। পারবো না যেতে। আচ্ছা থাকেন, যাই। যাচ্ছি তো। চলেন। নীলিমাকে নিয়ে হাঁটা শুরু করি। 10 মিনিট হাঁটার পর, আচ্ছা আপনি কিসে পড়েন? সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। বললাম না একবার, ইচ্ছে ছিল কোনো এক ভার্সিটিতে ভর্তি হব, আর হলো না। আপনি সবাইকে আপনার বিয়ের জন্য মানা করতে পারেন। অনেক বললাম, কোনো কাজ হলো না। এটা নাকি নানার শেষ ইচ্ছা, যে চলে যাওয়ার আগে আমার বিয়ে দেখে যেতে চায়। ভাবছি আমারও যে বিয়ে ঠিক হয়েছে, এটা কি বলবো? থাক, এত বলে কি লাভ। নীলিমা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আবার ফের শুরু করছেন? যান, আমার সাথে কথা বলবেন না। আপনি আপনার রাস্তায়, আমি আমার। আর আমি তো জাস্ট এমনিই বললাম, এতে আবার রাগের কি হলো? আরে কোথায় যাচ্ছ? ওটা তো অন্য পথ, এদিকে যেতে হবে। ও হ্যালো। নীলিমা যেতে শুরু করলো। একবারও পিছনে ফিরলো না। কি আর করার, আমি আমার পথে হাঁটতে থাকলাম। 5 মিনিট পর ভাবলাম, না থাক, মেয়েটাকে একা ছাড়া ঠিক হয়নি। আমার আবার সে পথে যাওয়া উচিত।
এই ভেবে পিছনে ফিরতে যাব, তখনই কারো ডাকের আওয়াজ পেলাম। পিছনে দেখি নীলিমা আমার দিকে দৌড়ে আসছে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ওফ, শেষ পর্যন্ত আপনাকে পেলাম। কি হয়েছে? পিছনে তাকিয়ে দিকে আসলে কয়েকটা ছেলে দূর থেকে দৌড়ে আসছে। বাঁচার উপায় একটাই, কি? দৌড়। নীলিমাকে নিয়ে দৌড়াতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর হঠাৎ নীলিমা পড়ে যায়। আরে কি হলো? আমার পা হ্যাঁ, পা কি? মনে হয় মচকে গেছে। হায় হায়, কি হলো? এখন বাকিটা পথ যাবো কি করে? নীলিমা আমাকে ধরে উঠতে চেষ্টা করে, কিন্তু পারে না। আমি আর হাঁটতে পারছি না। উফ, এখন আমারই কিছু করতে হবে। কি করবে? দেখো। এই কি করছো? আশ্চর্য। নীলিমাকে কোলে তুলে নেই আর তার ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু। এই নামাও। তোমাকে নামালে আর বাড়ি যাওয়া হবে না, সো চুপচাপ থাকো। হুম। নীলিমা আমার দিকে একঘেয়ে তাকিয়ে আছে। এভাবে তাকেও না, প্রেমে পড়ে যাব। পরে কি হবে? আমার কিন্তু অভ্যাস ভালো না। তোমাকে পটিয়ে নেব, পরে আমাকে নিয়ে পালাবে বিয়ের জন্য। আসছে পটাতে। আমাকে কেউ কখনো পটাতে পারবে না। আচ্ছা, তাহলে পটানো শুরু করি। করো দেখি। প্রথমত, আমি তোমার কাছে অন্য সবার থেকে আলাদা। কিভাবে? এই যে এতগুলো মানুষ থাকতে তুমি জাস্ট আমায় বিশ্বাস করছো, আমার সাথে একা পথে বেরিয়েছো, আমার সাথে এই রাতে হাঁটছিলা। আমি কিন্তু তোমার কোনো ক্ষতিও করতে পারতাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করছো। এতেই? আরও আছে, আমি তোমাকে কোলে নিলাম, তুমি কিন্তু তেমন কিছুই বলে না। অন্য কেউ হলে তাকে জোরটা পেটা করতা। আর সবচেয়ে মজার কথা, তুমি কখন জামাই আপনি থেকে তুমি বলে ডাকা শুরু করছো নিজেও জানো না। তাই তো। সামথিং সামথিং নাথিং। সামথিং সামথিং। উফ, নাথিং। এবার মুখ বন্ধ করো। খালি পা মচকেছে বলে, না হলে তোমায় পিটিয়ে ল্যাংড়া বানিয়ে দিতাম। দেখলা কিভাবে পটালাম? কোচও পটিয়েছ, একটুও পটিনি। আচ্ছা, এই নাও এসে গেছে। নীলিমাকে নিয়ে একটা চায়ের দোকানে বেঞ্চে বসালাম। নীলিমা শুধু চারপাশটা দেখছিল। একটা শব্দে তার ঘোর ভাঙে। নীলিমা তাকে দেখে আমি চা হাতে দাঁড়িয়ে। চা? থ্যাঙ্কস, লাগবে না। আমি জিজ্ঞেস করিনি খাবে নাকি, নিতে বলেছি। জোর করা হচ্ছে? ধরো তাই। আজব তো। একটু আজবে। নীলিমা চায়ের কাপ নিয়ে চা খেতে শুরু করলো। চারপাশটা অনেকটাই নীরব, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। নীলিমার আমি এক বেঞ্চে বসে আছি, বাস আসার অপেক্ষা করছি। আশেপাশে আমাদের আরও কয়েকজনকে দেখতে পেলাম। একটু ঘুমের ঘোর ঘোর লাগছিল, তখনই বাসের হর্ন পেলাম। উঠে পড়লাম ব্যাগ নিয়ে। নীলিমার দিকে তাকালাম। আমার মনে হয় না তাকে আর কিছু বলতে হবে। আমি বাসে উঠে পড়লাম। অবশ্য নীলিমা আমার আগেই বাসে উঠে পড়েছিল। নীলিমার সিট দেখে ভেবেছিলাম তার পাশে বসবো কিনা। বসে পড়ো। কি বললে? না শুনলে শোনার প্রয়োজন নেই। নীলিমার পাশের সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে বাস চলতে শুরু করলো। নীলিমা ফোনে যেন কি করছে। তার ফোনের স্ক্রিনে তাকাতে দেখলাম একজন ছেলের ছবি ওয়ালপেপারে লাগানো। দেখে কৌতূহল হলো, তাকে জিজ্ঞেস করলাম কে সে। দ্রুত স্ক্রিন অফ করে দেয়। আপনার জানার প্রয়োজন? না, এমনি না বলতে চাইলে প্রয়োজন নেই। বাস চলতে থাকে, জানালা খোলা, তাই পাশ দিয়ে বিরাম বাতাস যাচ্ছে। ভালোই লাগছিল। পূর্ণিমা রাত। নীলিমার দিকে তাকালাম। চাঁদের আলোতে নীলিমার মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। প্রেমে পড়তে ইচ্ছে করছে, কিন্তু না, নিজেকে শক্ত করলাম। তার বিয়ে হচ্ছে আর আমারও, কি লাভ মায়া বাড়িয়ে। ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন আশপাশ থেকে বুঝতে পারলাম আমার গন্তব্য আর বেশি দূরে নয়। এবার নীলিমার দিকে তাকালাম, সেও গভীর ঘুমে মগ্ন। কি জানি ভেবে তার একটু ছবি তুলে রেখে দিলাম। প্রস্তুত হচ্ছিলাম ব্যাগ নিয়ে নামবো। ভাবলাম তাকে কি একবার ডাকবো, না থাক। ব্যাগ নিয়ে নেমে পড়লাম বাস থেকে। ভেবেছিলাম আর মনে হয় তার সাথে দেখা হবে না, কিন্তু বিধাতার ইচ্ছে অন্য কিছু ছিল। বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম। অনেকদিন পর নিজ গ্রামে এসে ভালোই লাগছে। 15 মিনিট পর নিজ বাড়ির সামনে এসে নামলাম। রিক্সা থেকে নামলাম, ভাড়াটা দেওয়ার সুযোগ পেলাম না। যত সবাই আছে আমাকে নেওয়ার জন্য এসেছে। বাড়ির পিচ্ছি গচ্চারাও বাকি নেই। বাড়ি পৌঁছতেই সবার হাজার প্রশ্ন, অনেক কেয়ার। নিজেকে এক মুহূর্তের জন্য সেলিব্রিটি মনে হতে শুরু করলাম। যা ফ্রেশ হয়ে নেম। আর হ্যাঁ, আচ্ছা কাল তোর গায়ে হলুদ, আর এই খামের মধ্যে শিমের ছবি দেখে নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও তো মা। দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। খামের মেয়ের ছবি দেখে কি হবে, নিজের ফোনটা বের করলাম। নীলিমা তোলা সেই ছবিটা দেখতে লাগলাম। আমি আর এখন কি করব? আমার এই দুটা যে আর আমার কাছে নেই। হারিয়ে যেতে ইচ্ছে করছে এই মায় বেছে হারাতে। এমন ভাবতে ভাবতে গভীর ঘুমে মগ্ন। বিয়ের গায়ে হলুদ পর্ব চলছে, সবাই খুব আনন্দ করছে। কপাল, আনন্দ আমারই নেই। আগে বিয়ের জন্য লাফাতাম, শালার এখন হয়েও আনন্দ নেই। কেন যে প্রেমে পড়তে গেলাম। এভাবে বিয়ের রাত এসে পড়ে। আমি বর সেজে যাই। সব নিয়মের পর কনের আসার পালা। আমি তো জাস্ট মুখ গোমরা করে বসে আছি। আশপাশ হই হুল্লোড়, আমার বন্ধুরাও বসে আছে। ওই বেটা, তোর বিয়া আর তুই মন খারাপ করে বসে আছিস কেন? একটু হাস। হারামখোর, বিয়ে করতে আসছি, কোনো কমেডি শো দেখার জন্য আসি নাই। বাই দ্য ওয়ে, আমি আছি চিন্তায় একটু পর বিয়ে হবে। আল্লাহ জানে আমার বউটা কেমন জল্লাদ। না না,
এমন নেগেটিভ কথা চিন্তা করাটা মোটেও শুভ নয়। ওই দেখ, কোণে আসছে, মানে ভাবি আসছে। আমি মুখ তুললাম, বউ আসছে, মাথায় ইয়া লম্বা ঘোমটা দেয়া। সবাই মিলে তাকে আমার পাশে বসালো। দেখলাম কাজী সাহেবও আসছেন। আমার কোরবানিটা ভালো মতোই করবেন দেখতেছি। সবার কাছে কাজই লাগলো, আমার কাছে কষাই লাগছে। আল্লাহ জানে কত সিঙ্গেল পোলাগো জলাদাতে তুলে দিছে। ইস, আমার পাশে এই মেয়ে না হয়ে নীলিমা যদি হতো, ভালোই না হতো কত। আল্লাহ এমনটা করতো তাহলে তো কত ভালো হতো। মামুনি, ঘুমটা উঠাও। সে শুধু মাথাটা ঝাঁকালো আর ঘোমটা নামালো। আমার বন্ধু বলল, আরে শালা, নিচে না তাকিয়ে বউটারে দেখ। না চাইতেও তাকালাম। সামনে কোণের দিকে তাকাতেই চোখগুলো আমার বড় বড় হয়ে গেল। রুমাল দিয়ে মুখ ঢেকেছিলাম, তা হাত থেকে নিচে পড়ে গেল। হাতটা দিয়ে চোখ কসলালাম। এটা কি কল্পনা নাকি বাস্তব? কিছু খেয়ে আসলাম নাকি? না তো, তেমন তো মনে হয় না। তার মানে আমার সামনে নীলিমায় বসে আছে, যে আমার হারামি ফ্রেন্ডগুলোর ভাবি। হোয়াট? মামুনি, কবুল বলো। নীলিমার চোখের দিকে তাকাতে ভয় লাগছে। সে আমার মতো অবাক, তার চেয়ে রাগটাই বেশি। কবুল। বেশ একটা রাগী কণ্ঠে সবাই মাশাল্লাহ বলে উঠল। আবার বলো। কবুল। আরেকবার। একবার বললামই তো, কানে কি কম শোনো? এই কথা বলে নীলিমা নিজে ধ্যাত বলে উঠে। কি উল্টাপাল্টা করে ফেলাম। বিয়ের সব কাজ ঠিক মতো শেষ হলো আর বাসর ঘরে ঢুকলাম। ঢুকতে আমি দরজা লাগানোর আগে নীলিমার দরজা লাগিয়ে বলে, কান ধর। কি? যা বলছি তাই কর। মানে? করবি নাকি? আচ্ছা আচ্ছা। কান ধরে দাঁড় করে বিছানায় বসে পড়ে। সো এই ছিল আমার ফ্ল্যাশব্যাকের কাহিনী। এখন বর্তমানে আসা যাক। দীর্ঘ 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নীলিমা ডাক দিল, এদিকে আয় আর কান ছাড়। তার পাশে এসে বসলাম। কাছে আয়। কাছে আসতেই ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ওই দিন বাস থেকে এভাবে চলে গিয়েছিলি কেন? ঘুমোচ্ছিলে তাই বিরক্ত করিনি। জানিস বাস থেকে নেমে তোকে কত খুঁজেছি। হুম তোর এভাবে চলে যাওয়া, তোকে একটু একটু করে মিস করতে শুরু করি। না চাইতেই একসময় ভালোবেসে ফেলি। তোকে ভালোবাসি বলে বিয়ের আগে বরের ছবিও দেখলাম না, কিন্তু ভাগ্যের কারণে তুই আমারই বর কাকতালীয়ভাবে। আমি মাথা চুলকাতে থাকি। তো রেগে গেছো কেন? নীলিমা আমার বুকে ঝাঁপড়ে পড়ল, আমাকে জড়িয়ে ধরলো আর বুকে ঘুষি মারতে থাকে। পাগল, তোকে ভালোবাসি। ভালোবাসবে দেবে তোমায় আমার মতো করে। তবে কখনো তুই, কখনো তুমি, আবার আপনি আমার দ্বারা হচ্ছে না। যে কোনো একটা ডাকো। আমার প্রপার্টি, যেটা খুশি সেটা ডাকবো। প্রপার্টি আমায় কবে? নীলিমা আমার ঠোঁটে হাত রাখলো। সস, কোনো কথা না। নীলিমা বাতি বন্ধ করে দেয়। আমি কিছু দেখে নেই। সকালে। এই ওঠো। হুম আরে উঠবা নাকি? যাও তো একটু ঘুমায়। তুই উঠবি নাকি? কেরে এত কাকের মতো চেঁচাস? এই বলে কম্বলেতে মাথা ঢেকে দিই। কি আমি কাক? বুকের মধ্যে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে। এই ফকির নিউট বলছি। কে ভূত? আচমকে জেগে যাই। না তোর জম। কি? চোখ কসলাতে থাকি। চোখ খুলে দেখি নীলিমা। সকালের আলোতে নীলিমাকে যেন আরো সুন্দর পরীর মতো লাগছে। এই শোনো না, কি? তুমি এত সুন্দর আর এত মিষ্টি কেন? ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খেয়ে ফেলি। সাত সকালে কি পাগল হলে নাকি? তুমি থাকো, পড়ে পড়ে ঘুমাও, আমি চলে যাচ্ছি। নীলিমা উঠতে যাচ্ছিল, কিন্তু তার হাত ধরে ফেলে আর টান দেয়। আমার বুকের উপর পড়ে গেল নীলিমা। নীলিমার চুলগুলো আমার মুখের উপর পড়ে যায়। আমি নীলিমাকে আরো কাছে টেনে নেই, তার মুখের ঠোঁটের আরো কাছে কাছে আসতে। তখনই ঠকঠক করে দরজায় শব্দ শুরু হলো। জামাইবাবু, আর কতক্ষণ? এবার তো ওঠেন। নীলিমা হুট করে উঠে পড়লো। দরজা খুলতেও চলে গেল। ধ্যাত, আর আসার সময় পেল না। রোমাঞ্চের বারোটা বাজিয়ে দিল। নীলিমা আমার চেহারা দেখে মুখ চেপে হাসছে। বিয়ের সপ্তাহ পর। স্যার, আপনার অর্ডার। ও হ্যাঁ, বল দোস্ত, কি খাবি? আপাতত 2 কাপ কফি প্লিজ। 2 কাপ কফি। ইয়েস স্যার। তো বলো কি সে কথা যার জন্য আমাকে কফি শপে নিয়ে এসেছিস? বলছি। দেখ, তোর বিয়ে হয়ে গেছে। আমারও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ তো? তোর কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? প্ল্যান? না। আমার একটা প্রস্তাব আছে। কি? চল, হানিমুনে যাবি। হানিমুন? ছি, তোর সাথে হানিমুনে যাবো কিভাবে? মাথা কি ঠিক আছে তোর? হাঁদারাম, আমার কথা বলছি নাকি? তাহলে? যে যার বউ। দেখ, হানিমুনে গেলে রোমান্সের রোমান্স আর ঘোরা দুটাই হবে। মানে আমরা দুজনে হানিমুনে যাবো একসাথে আমাদের বউ নিয়ে? না, আইডিয়াটা খারাপ না, বাট যাবিটা কোথায়? কোথায় আর? কক্সবাজার। কি কক্সবাজার? কক্সবাজার। আমরা হানিমুনে যাচ্ছি রোববার। সত্যি? নীলিমা দৌড়ে এসে আমার গালে কিস করে। আমারও ইচ্ছে ছিল আমার জামাইয়ের সাথে কক্সবাজার যাওয়ার। থ্যাংক ইউ। নীলিমা সত্যি অনেক খুশি হয়েছে। রোববার?
কই তাড়াতাড়ি, এতক্ষণ লাগে নাকি? আরে আসছি তো। ধ্যাত। রুমে ঢুকে পড়লাম। কি হলো এত এত? নীলিমাকে দেখে বড় ধরনের ক্রাশ খেয়ে গেলাম। হ্যাঁ করে তাকিয়ে আছি, মনের মতো সেজেছে। কি হলো, হাঁ করে আছো কেন? আর চোখ সরাও, আমার কি লজ্জা লাগে না? কি? আমার রাগী বরাবর লজ্জা? কি বললি? আমি রাগী? তোর কোন দিক থেকে মনে হয় আমি রাগী? গাড়ির হর্নের শব্দ আসলো। ওই দেখো গাড়ি এসে পড়েছে। এখন রাখো এগুলো। নীলিমা আর আমি বেরিয়ে পড়ি। সবার থেকে বিদায় নিয়ে নেই। বাসা থেকে বেরিয়ে দেখতে পেলাম আবির তার গাড়ি নিয়ে হাজির। কি অবস্থা? দেখছিসই তো কেমন। ভাবি কেমন আছেন? এই তো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আর ভাবি, পরিচয় করিয়ে দেই, এ হলো আমার বউ মেঘা। আর মেঘা, এ হলো সম্রাটের ওয়াইফ। তো যাওয়া যাক, বাকি কথা গাড়িতে হবে। চলো। একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট দেয়। অনেক আনন্দের সাথে যাত্রা শুরু করলাম। কিন্তু আসলে এই যাত্রা যে কত ঝামেলা আর কত বিপদের সম্মুখীন হতে হবে তার সম্পর্কে একটু ধারণা ছিল না। আবির গাড়ি ড্রাইভ করছিল। জানলা দিয়ে বাতাস আসছিল। সেই বাতাসে নীলিমার চুলগুলো এসে আবার মুখে পড়ছিল। বিরক্তকর লাগলেও বেশ ভালোই লাগছিল। নীলিমার চুলগুলো কানে গুঁজে দেই। যাই হোক, আমি নীলিমার আরো কাছে এসে তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলি আর মুখের মাঝে তলিয়ে যাই। না, আমি কিছু শুনতে চাই না। কেন আবার কল করলে? চলে গেলে? সো যাও। আবার কেন? এরকম কিছু শব্দ কানে আসছিল। চোখ খুলে মাথা উঠে দেখি নীলিমা জানি কার সাথে কথা বলছে। ফোনটা কেটে দেয়। ব্যাপারটা কি হলো? কে কল করেছিল? কি বলছিলাম কে কল করেছিল? কেউ না, মানে তেমন কেউ না। বলে মুখটা জানালার দিকে ফিরে নিল। গাড়ি চলছিল। সামনের সিটে আবির আর মেঘা কথা বলে যাচ্ছিল। আমি নীলিমার থেকে একটু সরে জানালার দিকে বাইরে তাকিয়ে থাকলাম। আচ্ছা আবির, কক্সবাজারে তো রাতে রওনা দেয়, কিন্তু আমরা সকালে যাচ্ছি কেন? আরে বুঝিস না, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আর রাতে গেলে তো আমি আমার বউ আর তুই ভাবিকে আলাদা সময় দিতে পারবি। নীলিমার দিকে তাকালাম। দেখে বোঝা যাচ্ছে তার মনটা উদাসীন। ভাবলাম তাকে জিজ্ঞেস করব, কিন্তু কেন গিয়ে করতে পারলাম না। গাড়ি থেকে নামতে শুরু করি। কক্সবাজারে পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠে পড়লাম। এই নে চাবি। হুম 36 নাম্বারটা তোর রুম, আর 35 নাম্বারটা আমার রুম, তোর সাথেই রুম। আচ্ছা। নীলিমার কাছে গিয়ে নীলিমাকে ডাক দিলাম। নীলিমা? কোনো উত্তর নেই। নীলিমা, এই যে ম্যাডাম। তার গায়ে ধাক্কা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি? কোথায় হারিয়ে গিয়েছিলেন? না, কোথাও না। আচ্ছা চলুন। কোথায়? কোথায় আবার? রুমে। আচ্ছা। তারপর নীলিমাকে নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ব্যাগ রাখলাম। এরপর নিজের কাপড় নিয়ে চলে যাই ওয়াশরুমে। গোসল করে বেরিয়ে দেখি নীলিমা রুমে নেই। চারপাশে দেখলাম না নেই, কিন্তু কিছু কথার আওয়াজ পাচ্ছিলাম। আওয়াজ বারান্দা থেকে আসছিল। আমি বারান্দার কাছে গিয়ে দাঁড়ালাম। না, এটা সম্ভব না। তুমি চলে যাও, আমার আর দরকার নেই। সো প্লিজ যাও। আমি বারান্দায় গিয়ে বললাম, নীলিমা। নীলিমা চমকে যায়, দ্রুত ফোন কেটে দেয়। তুমি? নীলিমা, তুমি সত্যি করে বলবে কি হয়েছে প্লিজ? নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কি হলো, কিছু বলবে না? আমি আমার হাতটা নীলিমার কাঁধে রাখলাম। দেখো, আমার এখন একটুও ভালো লাগছে না। আমি তোমাকে সব পরে বলবো। এখন আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও। নীলিমা আমার হাতটার কাঁধ থেকে সরিয়ে বারান্দা থেকে চলে গেল। আমি শুধু সেখানে দাঁড়িয়ে রইলাম। রুমে গিয়ে দেখলাম সে ওয়াশরুমে গিয়েছে। আমি সোফায় গিয়ে বসলাম। সোফায় হেলান দিয়ে ভাবছি নীলিমার কি হলো, সে এমন কেন করছে, কেই বা তাকে কল করছে। নীলিমা ওয়াশরুম থেকে এসে দেখে আমি সোফায় ঘুমিয়ে পড়েছি। নীলিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। পরে বিছানা থেকে একটা কম্বল নিয়ে আমার গায়ে দিয়ে দিল, আর আমার কপালে একটা ভালোবাসার পরশে খেয়ে চলে গেল। সকালে আলো আমার মুখের উপর পড়লো। চোখ খুলে নিজেকে সোফায় পেলাম। আমার উপর একটা কম্বল দেওয়া ছিল, কিন্তু আমি যতটুকু জানি আমি এভাবে শুয়ে পড়েছিলাম। তার মানে উঠে দেখি নীলিমা বিছানায় ঘুমাচ্ছে। তার ঘুমন্ত মায়াবী চেহারা আমাকে তার দিকে আকর্ষণ করছে। আমি বারান্দায় চলে গেলাম। কেন জানি একটু খারাপ লাগছে। হঠাৎ দরজায় নক। আমি গিয়ে দরজা খুললাম। কিরে চল, নিচে নাস্তা করে সমুদ্র সৈকতে যাব, তাড়াতাড়ি আয়। আসছি। আমি গিয়ে নীলিমাকে ডাক দিলাম। রেডি হয়ে নিচে গেলাম রেস্টুরেন্টে। শোন, এখন খেয়ে কিন্তু যাচ্ছি। কিরে, তোর মনটা কেমন মরা মরা লাগছে, কি হয়েছে? আরে তেমন কিছু না। কিছু না হলেই ভালো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। সমুদ্র সৈকতের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা ওই দিকে যাচ্ছি। আচ্ছা। আর তোরা? তুই যা, চিন্তা করিস না, এনজয় কর। তারা চলে গেল। তো এখন কি করবা? চলো আমরাও যাই। আচ্ছা চলো। নীলিমাকে নিয়ে পানির কাছাকাছি হাঁটছিলাম। যাক, এখন নীলিমাকে অনেকটা খুশি দেখাচ্ছে। খুব ভালোই লাগছিল। এইদিকে চলো। কেন? ওই যে ওইখানে আইসক্রিম। ও আচ্ছা, চল।
হুম। নীলিমাকে নিয়ে গেলাম। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম নিয়ে আসছিলাম। দেখি নীলিমার সামনে একজন দাঁড়িয়ে, সম্ভবত তার সাথে কথা বলছে। আমি কাছে গেলাম, দুজন আমার দিকে তাকালো। ও, তাহলে এ তোমার হাজবেন্ড? নীলিমার দিকে তাকিয়ে কথাটা বলল। নাইস টু মিট ইউ। আমি রক্তিম। আমার দিকে হাত বাড়িয়ে দিল, তার সাথে হ্যান্ডশেক করলাম। নীলিমা, তুমি কি আমার পরিচয় দেবে না? নীলিমা মাথা নিচু করে রইল, কিছু বলছে না। এক হাত দিয়ে তার আরেক হাত ধরে আছি। আচ্ছা, আমিই বলছি। আমি তার কলেজ ফ্রেন্ড, বলতে পারেন ফ্রেন্ডের চেয়েও বেশি। আচ্ছা, আমার মনে হচ্ছে নীলিমাকে যে কল করে সে আর কেউই না, এই রক্তিমই। আর এখন চিনতে পারলাম, ওই দিন বাসে নীলিমার ফোনে যার ছবি দেখেছিলাম সে। তো একটু দয়া করে একটু আমাদের একলা রাখবেন, আমাদের একটু পার্সোনাল কথা আছে। মাথা চরম গরম হয়ে গেল। আমার বউয়ের সাথে কিসের পার্সোনাল কথা? কিছু বলতে যাবো তার আগে আমাকে আবি ডাকা ডেকে শুরু করলো। ওই, আসিস না কেন? নীলিমা চলো। আরে সে আসবে না, আপনি যান। কিন্তু আরে কি হলো, আয়, খুব ইমার্জেন্সি। আবির দূর থেকে ডাকছে, না পেরে আবিরের কাছে গেলাম। বল কি হয়েছে? আরে আমি আমার বউ হারাই ফেলছি। কি বলিস উল্টাপাল্টা? আরে মেঘাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু কিভাবে কি? সেসব পরে, আগে খুঁজে দেখি। পরে মেঘাকে খুঁজতে শুরু করি। অনেক পরে মেঘাকে পাই। আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছিল। বাইরে হানিমুনে আসছিস না এভাবে খাটাতে আসছিস? শরীরে। আচ্ছা, নীলিমা? আরে নীলিমা কোথায়? ঠিকই তো, নীলিমা কোথায়? নীলিমাকে খুঁজতে থাকি, সারা বিচ খুঁজে নীলিমাকে পেলাম না। কাজ কর, নীলিমাকে কল দে। আবির ফোন দিতে বললো, কিন্তু ফোন তো হোটেলে। আমার মনে হয় হোটেলে গিয়েছে। হোটেলে ব্যাক করলাম, আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম কিন্তু নেই। বারান্দায় গেলাম, হ্যাঁ নীলিমা সেখানে দাঁড়িয়ে। তুমি চলে এলে কেন? আমার ভালো লাগছিল না। তাই বলে এভাবে চলে আসবে? বলার জন্য তোমাদের কাউকে পাইনি। নীলিমা বারান্দা থেকে চলে গেল। হঠাৎ কল আসলো। হ্যালো মিস্টার, ভুলে গেলেন? ওই যে রক্তিম। তো কি জন্য কল? বলছিলাম আপনি আমার আর নীলিমার জীবন থেকে সরে যান। কি পাগলের মতো কথা বলছেন? ঠিকই বলছি। বলছিলাম না ফ্রেন্ডের চেয়েও বেশি সে আমাকে ভালোবাসে। মিথ্যে, সব মিথ্যা। ওকে, তোমাকে কিছু ফটো দিচ্ছি। টুটুট করে কলটা কেটে গেল। একটু পর ফোনে শব্দ হলো, ফোনে মেসেজ আসছে। চেক করে দেখলাম কিছু ফটো। মাথা প্রচণ্ড গরম হয়ে গেল ফটো দেখে। নীলিমা আর তার কিছু ছবি, হয় কফি শপ, শপিং মল এবং পার্কে নীলিমার সাথে তোলা সেলফি। নীলিমাকে ডাকলাম। হ্যাঁ বলো কি? নীলিমাকে ছবিগুলো দেখালাম। নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে। এগুলো কি, কে সে এখন বুঝতে পারছি। আমাকে বোঝানোর সুযোগ দাও। আর দরকার নেই, আমি সব বুঝে গেছি। এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম। নীলিমা সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। হোটেল থেকে বেরিয়ে বাইরে হাঁটতে থাকি। খুব খারাপ লাগছিল। নীলিমা এটা কী করে করলো? আমি বা কিভাবে এই হাত দিয়ে তাকে মারলাম? সব কিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে সাগর পাড়ে হাঁটতে থাকি। কিছুক্ষণ পর আবির ফোন করলো। হ্যালো, তুই কই? এই হোটেলের সামনেই। ও, আর নীলিমা কি তোর সাথেই না? না, ও হোটেল রুমে। কি বলছিস? হোটেলের রুমে তো নীলিমা নেই, তোর সাথে না? না, তাহলে কোথায়? সেটা জানলে কি কল করতাম? আচ্ছা আমি আসছি। ব্যাপারটা কি হলো? কোথায় যেতে পারে? দৌড়ে হোটেলে গেলাম। উঠে নিজের রুমে গেলাম। দেখলাম সামনে আবির দাঁড়িয়ে। তুই এসেছিস? নীলিমা। তাকে কল করেছো? কোনো লাভ নেই। কেন? আবির নীলিমার ফোন আমার সামনে তুলে ধরলো। ফোন? এটা তো নীলিমার ফোন। হ্যাঁ, রুমে ছিল। তার মানে ফোন নেয়নি? না, তাহলে কোথায় যেতে পারে? কোথাও যায়নি। মানে? নিয়ে যাওয়া হয়েছে। বুঝলাম না। জাস্ট একটু কমন সেন্স ইউজ কর। আমরা বের হলে জুতা পরে বের হই আর দরজাটা লাগিয়ে যাই, কিন্তু জুতা ওখানেই পড়ে রয়েছে আর দরজা খোলা ছিল। তার মানে কি বলতে চাচ্ছিস? নীলিমাকে কিডন্যাপ করা হয়েছে, তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ জ্ঞান থাকলে চেঁচামেচি করতো। ঠিক বলছিস। আমার মনে হচ্ছে এই কাজ কে করেছে বুঝতে পারছে। আচ্ছা, ফোন নাম্বার ট্র্যাক করব, কিভাবে করা যায়? ট্রাক? পেয়েছি। রিফাত পারে, তাকে কল করি। ঠিক, দাঁড়া নাম্বার দিচ্ছি। আসলে রিফাত আমার বেস্ট ফ্রেন্ড আর সেই সব এক্সপার্ট। তাকে রক্তিমের নাম্বারটা দিলাম, যেটা দিয়ে আমাকে কল করেছিল। রিফাতকে কল করে নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা নিয়ে নিলাম। মেঘাকে হোটেলে রেখে আমি আর আবির বেরিয়ে পড়লাম। লোকেশনটা অনেকটা পাহাড়ি অঞ্চলের কাছাকাছি। গাড়ি চলছে, মাথায় অনেক চিন্তা। শুধু দোয়া করছি যাতে নীলিমার কোনো ক্ষতি না হয়। 1 ঘন্টা পর সূর্য প্রায় ডুবে গেল। লোকেশনটা ছিল পাহাড়ের, যা ঘেঁষে একটা বাড়ি। আমি গাড়ি থেকে নামলাম, হাঁটতে হাঁটতে বাড়ির সামনে আসলাম। শোন, দরজা দিয়ে ঢুকলে মনে হয় না সুবিধা হবে। তো কিভাবে যাব? দেখ,
কোনো জানলা খোলা পাস নাকি? আমি বাড়িটা ঘুরে জানালার কাছে দেখতে থাকলাম। পাকা একতলা বাড়ি, অনেক আগের মনে হচ্ছে। আবির ডাকতে আবির ছুটে আসলো। কি পেয়েছিস? দেখ সামনে। আবির সামনে তাকায়, বারান্দায় দরজা খোলা। আমি আর আবির তাতে ঢুকে পড়লাম। বাড়িটা বেশ বড়ই, অনেকগুলো রুম। আমি নীলিমাকে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা চিৎকার শুনলাম। প্লিজ এমন করো না, প্লিজ রক্তিম, আমাকে ছেড়ে দাও। তোমাকে আর ছাড়বো না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, বোঝনি। তুমি বুঝতে পারলে না আমার ভালোবাসা। তুমি শুধু আমার, আর আমার না হলে কারো হতে দেব না। রক্তিম এক পা করে এগোতে থাকে আর নীলিমা পিছোতে থাকে। না না রক্তিম। রক্তিম প্রায় ঝাঁপিয়ে পড়তে যাবে, নীলিমা চোখ বন্ধ করে চিৎকার দেয়। হঠাৎ একটা আওয়াজ পাই, তারপর সব নীরব। নীলিমা ভয়ে চোখ খুলছে না। তারপর চোখ খুলে দেখে রক্তিম নিচে পড়ে আছে। উপরে তাকে দেখে আমি লাঠি হাতে নিয়ে দাঁড়ালাম। নীলিমা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো। চোখ দুটো বন্ধ করে সেখানে নিজের দেহ দয়ালের সাথে হেলিয়ে দেয়। নীলিমা আমার পাশে সিটে, সামনে ড্রাইভ করছে আবির, আর তার পাশে অজ্ঞান রক্তিম বাঁধা অবস্থায়। তাকে থানায় প্রমাণ দিয়ে আসা হয়। সবচেয়ে বড় প্রমাণ ছিল হোটেলের সিসিটিভি ক্যামেরায় রক্তিমকে দেখা যেতে। হোটেল দিকে রওনা দিই থানা থেকে। নীলিমা আমার বিপরীত দিকে জানালা দিয়ে বাইরে তাকে। সমুদ্র দেখা যাচ্ছে, অনেক বাতাস, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। একটা কথাও বলিনি আমি নীলিমার সাথে, না বলেছে সে। হোটেলে এসে নীলিমা নিজের রুমে চলে যায়, আর আমি যাইনি, বাইরে থাকি। 8 ঘন্টা পর আবির কল দেয়। তুই কই? কফি হাউসে। তুই সেখানেই থাক, আমি আসছি। আচ্ছা। 15 মিনিট পর আবির আসলো। বস। আবির বসলো। বল, কি বলবি? স্যার আপনার অর্ডার। 2 কাপ কফি। আচ্ছা। ওয়েটার চলে গেল। শোন। আমি অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। তার কথা শুনে হোশ এলো। হ্যাঁ, কি? তুই নীলিমাকে থাপ্পড় মেরেছিস? অন্যদিকে তাকিয়ে উত্তরটা দিলাম। তোর কি মনে হয় তুই এটা ঠিক করেছিস? আমি জানি না, কিন্তু তখন আমার মাথা অনেক গরম ছিল। তাই বলে মেরে দিবি? এগুলো দেখলে কার মাথা ঠিক থাকে? একবারও শোনার চেষ্টা করছিলি সে কি বলতে চেয়েছিল? কিন্তু তুই এসব জানলি কি করে? নীলিমা বলেছে, সব বলেছে, যা তোর জানা উচিত ছিল। সব না জেনে নীলিমাকে অবিশ্বাস করলি। মানে সত্যিটা কি? বলছি, রক্তিম আর নীলিমার মাঝে আগে একটা সম্পর্ক ছিল, প্রায় 1 বছরের। সব ঠিক ছিল। একদিন হঠাৎ রক্তিম সম্পর্কটা ভেঙে চলে যায়। নীলিমা অনেক বললেও সে ফিরে আসে না। কারণ একটাই, তার আর নীলিমাকে ভালো লাগে না। এরপর নীলিমা কাহিনী সম্পর্কে আর কিছু বলতে চায় না। কেন? কি আর বলবো, বাকিটা ওই যে ছেঁকা খাইলে যা হয় তাই হইছে। সারাদিন কাঁদতো আর ঘরে বসে থাকতো। এরপর তার বিয়ে ঠিক করে ফেলে। সে স্থির করে যে বিয়ে করে তাকে ভুলে যাবে। আর তোর কাহিনী, বাসের কাহিনীর পর থেকে একটু একটু করে তোকে ভালোবাসতে শুরু করে। এরপর বিয়ে শেষ, প্রায় ভুলেই যায় রক্তিমকে। তবে আয় দিন আসার সময় রক্তিম ফোন করে বলে সে নাকি ব্যাক করতে চায়। সে নিজের ভুল বুঝতে পেরেছে। নীলিমা বোঝায় এটা সম্ভব না, কিন্তু রক্তিমও মানতে রাজি নয়। এই নিয়ে নীলিমা অনেক টেনশনে ছিল। রক্তিম নানাভাবে বিরক্ত করছিল। ওই দিন সি বিচে তোর সাথে রক্তিমের দেখা হয় না? হয়েছে। রক্তিম সব শেষ করবে বলে নীলিমার কাছে কথা বলার সময় চায়, কিন্তু এর নাম করে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে। বলে না মানলে আগের ছবিগুলো দিয়ে দেবে। তাও সে মানেনি, কারণ তোকে ভালোবাসে। এরপর তো ছবিগুলো তো দিলই, এতেও শান্তি হলো না। শেষে তুলে নিয়ে গেল। আশা করি আর কিছু বোঝানোর নেই। এতটুকু বলে আবির থেমে যায়। আমার চোখ একটু ভেজা ভেজা লাগছে, বুঝতে পারছি না কি হচ্ছে। এই বলে চলে গেল। আমি কফি শপে রয়ে গেলাম। না, নীলিমার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি ভুল করে ফেলেছি। হোটেলে ব্যাক করলাম, নিজের রুমের সামনে গিয়ে নক করলাম। 2 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, গেট খোলার কোনো নাম নেই। আবার নক করতে যাব, অমনি গেট খুলে দিল। গেট খুলে কোনো কথা না বলে চলে গেল। আমি শুধু তাকিয়ে থাকলাম। দরজাটা লাগিয়ে রুমে ঢুকলাম। নীলিমা বারান্দায় গিয়েছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমি তার কাঁধে হাত রেখে বললাম, নীলিমা। এক ঝটকায় আমার হাতটা সরিয়ে দিয়ে চলে যায়। আমি অবাক হয়ে গেলাম। এত রাগ, ব্যাপারটা কি? না না, আমাকে কিছু করতে হবে। রুমে গিয়ে দেখি নীলিমা বিছানায় উল্টো দিক হয়ে শুয়ে আছে। চারপাশ তাকালাম, কিছু না বুঝে আমি চুপচাপ তার পাশে শুয়ে পড়লাম। আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলাম।
ধাক্কা দিয়ে সরিয়ে ফেললো। খবরদার, আমাকে একদম টাচ করবে না। আর এই বিছানাতে তো ভুলেও শোবে না। আমি নিচে পড়ে রইলাম। হায় হায়, বলে কি? আমার কি হবে? আমার হানিমুনের কি হবে? চুপ একদম, কোনো হানিমুনের নাম নিবি না। তা চুপ। একটা শাট আপ, মুখ বন্ধ করবি নাকি? উঠে দাঁড়ালাম, গিয়ে একটা বালিশ নিলাম, নীলিমার সামনে দাঁড়িয়ে রইলাম। নীলিমা তাকে দেখে আমি দাঁড়িয়ে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বালিশ মানে মানে কোল বালিশটা লাগবে, যদি একটু দিতেন। কোলবালিশ? আমার কোল বালিশটা ধরিয়ে দিল। এই নে, আর একদম আর জ্বালাবি না। আমি কোল বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কোল বালিশ, আজ তুই আমার বউ, কিছু করার নেই, তোর সাথে আমার হানিমুন করতে হবে। আমার বউ তো আমাকে টাচই করতে দেয় না, বুঝলি? শাট আপ, আর কোনো কথা বললে আগে তোর কোলবালিশটা জানালা দিয়ে ফালাবো, এরপর তোকে। আমি একদম মুখ বন্ধ করে ফেললাম। এত ডাইরেক্ট অবিচার! মন করলে কোল বালিশের সাথে কি কথা বলতে দেবে না? আর কি, ঘুমিয়ে পড়লাম, এমনি তো টায়ার্ড। আধ ঘন্টা পর নীলিমা উঠে গিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় একটা কিস করলো। ফাজিল ছেলে, আমার কথা না শুনেই থাপ্পড় মেরেছ, এই জন্য তো শাস্তি তো পেতেই হবে। যাক, যথেষ্ট পেয়েছো, কালকে সকালে তোমাকে মাফ করে দিব, কিন্তু আগে একটু জ্বালিয়ে নেব। শয়তান ছেলে, তোকে ছাড়া আমার ঘুম আসে নাকি? ফাজিল কোথাকার। এই বলে আমার সাথেই সোফার উপরে শুয়ে পড়লো আর বুকে মাথা রাখলো। আমি অবশ্য ঘুমের মাঝে থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি শান্তি! অবশ্য কি যেন এত শান্তি লাগছে সেটা বুঝতে পারছি না। নীলিমা গায়ে একটা কাঁথা দিয়ে দিল। সকালে নীলিমা আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে, ফ্রেশ হতে চলে যায়। আমার ঘুম ভাঙে কিছুক্ষণ পর, চোখ খুলে দেখি নীলিমা বারান্দায় দাঁড়ানো। আমি উঠে পড়লাম, চোখ দুটো কষলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নীলিমার দিকে যেতে থাকলাম। নীলিমার চুলগুলো ভেজা ছিল, সম্ভবত শাওয়ার নিয়ে এসেছে মাত্র। আমি তার আরও কাছাকাছি যাই, তার ঠিক পিছনে দাঁড়িয়েছিলাম। তার চুল থেকে এক মাতাল করা গন্ধ আসছিল, আমাকে অনেক টানছিল তার প্রতি। আমার নাকটা তার চুলের মধ্যে ডুবিয়ে দিলাম, তার পেছন থেকে জড়িয়ে ধরলাম। নীলিমা বুঝতে পারায় সাথে সাথে নিজেকে আমার কাছ থেকে ছুটবার চেষ্টা করতে থাকে। এই, তুমি ছাড়বে নাকি? আমি কোনো কথা বলছি না, তার চুলের ঘ্রাণ নতুন করে নিয়ে যাচ্ছে অবিরাম। নীলিমা অনেক চেষ্টা করে, শেষে আমার দিকে ঘুরে দাঁড়ায়, আমার দিকে তাকায় এক রাগী দৃষ্টিতে। তোর কত নীলিমা ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁটগুলো মিশিয়ে দিলাম। নীলিমা তার চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। 5 মিনিট পর নীলিমা আর কিছু না বলেই জোরে হাতে চিমটি দিল। আমি হুট করে কেঁপে উঠলাম আর নীলিমাকে ছেড়ে দিলাম। আমার মাত্র হুঁশ আসলো, মাত্র বুঝতে পারলাম আমি স্বপ্নের জগতে না বাস্তবে ছিলাম। এতক্ষণ স্বপ্ন ভেবেই করে যাচ্ছিলাম। তুমি, এর জন্য তোমার শাস্তি বরাদ্দ করা আছে। নীলিমা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম সবার সাথে। ব্রেকফাস্ট শেষে আমি নীলিমাকে মেঘের কাছে রেখে আবিরকে নিয়ে একটু বাইরে আসলাম। আরে বল, কি হয়েছে? আরে নীলিমা তো এখনো রেগে আছে, কি করা যায়? আমি কি জানি? এই বলে চলে যেতে লাগলো। তার হাত ধরে আটকে আবার নিয়ে আসলাম। আরে ভাই, একটু তো হেল্প। আব্বে, আমি হানিমুন করতে আসছি, আমাকে মেঘাকে সময় দিতে হবে। আচ্ছা, এই ছিল বন্ধুত্ব? ঠিক আছে, মনে রাখবো। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? হুম। আচ্ছা ফাইন, আমরা এখন সবাই মিলে হিমছড়ি যাচ্ছি, ওখানে পাহাড়ে যাব, বাকিটা সেখানে বলবো। আচ্ছা, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যথারীতি নীলিমার সাথে পিছনের সিটে আর তারা সামনে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে মাপার চেষ্টা করছি যে আমার থেকে নীলিমার দূরত্ব কতটুকু। মেপে পেলাম কম হলেও 3 হাত। আস্তে আস্তে তার দিকে 1 হাতে আগালাম, আর একটু আগাতে হবে। যতটুকু এগিয়ে তার থেকে বেশি দূরে যাও। হ্যাঁ, বুঝলো কেমনে? আমি আবার আমার আগের জায়গায় বসে পড়লাম। গাড়ি পৌঁছে যায়, আমি মূল গন্তব্যে পৌঁছে যাই, যেটা হলো একটা পাহাড়ের উপর। নীলিমা দাঁড়িয়ে চারপাশটা দেখছে। আবির আমার দিকে একটা গোলাপ বাড়িয়ে দিল। এটা দিয়ে কি করবো? নীলিমাকে প্রপোজ কর। আমার নিশ্চিত ধারণা এমন করলে তার রাগ 99.9% থাকবে না। ও আচ্ছা, বাট 0.1% কেন হবে? 100%ই তো বলতে পারতি। আসলে ব্যাপারটা কি, মেয়েদের বিশ্বাস নাই। এমনও হতে পারে তোকে দুইটা থাপ্পড় বসায় দিতে পারে, পারলে এই পাহাড় থেকে ফেলে দিতে পারে। আমার হাতে ফুল দিয়ে কেটে পড়ল আবির। আমার প্রপোজ করেছে, আবিরের কথা শুনেই বেশি ভয় করছে। আমি নীলিমার পিছনে গিয়ে দাঁড়ালাম। নীলিমাকে ডাকতে পিছনে ফিরে তাকালো। আমার হাঁটু গেড়ে তার সামনে ফুল বাড়িয়ে বলতে লাগলাম, নীলিমা। আমি আর কিছু বলতে পারলাম না, তার আগে আমার ফোনটা বেজে উঠলো। আমি রেগে ফোনটা রিসিভ করলাম। ওই ক্যাডারে? মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। কি অবস্থা, গান বাজে কেন?
এই গানটি আপনার কলার টোন হিসেবে সেট করতে এক চাপ। ফোন কেটে দিলাম। তো আমি নীলিমা, সামনে তাকে দেখি নীলিমা, হাওয়া নেই। হঠাৎ মাথার পেছন থেকে কে জানি বাড়ি দিল। পিছনে তাকে দেখি আবির। আব্বে, তোরে ফোন রিসিভ করতে কে বলছিল? এখন আমার প্রপোজ। শেষ। ঘোরা শেষে গাড়ি নিয়ে ব্যাক করতে শুরু করলাম। আমি এত ঘোরাঘুরি করে এত টায়ার্ড ছিলাম যে গাড়িতে ঘুমিয়ে পড়ি। আমার মাথাটা খালি দুলছে। রাত হয়ে গিয়েছে, গাড়ির ভিতরটা হালকা অন্ধকার, বাইরে থেকে যা আলো আসে আর কি। নীলিমা আমার মাথা ধরে তার কাঁধে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কে জানি মুখের মধ্যে পানি মারলো। ঘুম ভেঙে যায়। এই যে রাত কি এখানে গাড়িতে কাটাবার প্ল্যান? ও সরি, সবাই কোথায়? চলে গেছে, শুধু আপনিই বাকি। ও, আমি উঠলাম। হোটেলে গিয়ে নিজের রুমের সামনে আসলাম। দরজা লাগানো। নক করলাম, গেট খুলছে। 5 মিনিট ধরে নক করছি, কিন্তু গেট খোলার কোনো নামই নেই। ওহে প্রিয়তমা, গেট খোলো না। ওহে প্রিয়তমা, আজ রাতটা বাইরে ওই যে তোমার গাড়িতে কাটাও। কি? দৌড় আবিরের কাছে গেলাম। দরজায় নক, গেট খুলতেই, দোস্ত কিছু কর। আব্বে, আবার কি হয়েছে? নীলিমা গেট খুলছে না। তোরে যে কি করব। মাথায় দরজার সাথে 2টা বাড়ি দিল। মেঘা, আমি আসছি, চল আমার সাথে। আবির আমার সাথে দরজার সামনে আসলো। আবির চারপাশে তাকালো। আবির টানতে টানতে এক জায়গায় নিয়ে গেল। দেখলাম বেলকনির মতো জায়গা। আবির আমার দিকে আসতে আসতে তাকিয়ে বলল, চল নেমে পড়। নামবো? কোথায়? দেখ, এই যে সানসেট দেখছিস, এটা দিয়ে আর পাইপ ধরে সোজা গেলে তোর রুমে বারান্দায় গিয়ে থামবে। ও, তুই গিয়ে কি পরে দরজা খুলে দিবি? না, তুই যাবি? আরে, এখান থেকে নিচে পড়বো আর ডাইরেক্ট উপরে। আরে, জীবনে কিছু কিছু রিস্ক নিতে তো হয়ই। দেখ, তুই যাবি নাকি গেলাম? যাচ্ছি যাচ্ছি। সানসেট ধরে এগোতে শুরু করলাম। হঠাৎ এক আমার মাথার উপর এসে পড়লো। আবির কিছু কর, কাকটা সরা। দাঁড়া, কয়েকটা ছবি তুলে নেই, তোর ছেলে মেয়েদের দেখাবো নে। আবির ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করলো। আরে ভাই, কিছু কর, না হলে তোর এই ছবি ছেলে মেয়ে তো দূরের কথা, আমিও দেখতে পারবো না। খাক চলে যায়। আমি আবার এগোতে শুরু করি। এবার নিচে তাকাই, নিচে রাস্তা। দোস্ত, আমি মরে গেলে আমার কক্সবাজারের ছবিগুলো আপলোড করে দিস। আচ্ছা, তুই যেতে থাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখে জপতে জপতে শেষে বারান্দায় বসালাম। ভাগ্যিস বারান্দার দরজা খোলা ছিল। রুমে ঢুকে দেখি নীলিমা বিছানায় শুয়ে আছে আর রুমের দরজা খোলা। আল্লাহ, আমি মাথা ঘুরিয়ে পড়ে যাব। নীলিমা রুমের দরজা লাগিয়ে দিল। নীলিমার সামনে এসে বলল, কিভাবে আসছি? বাবা, বারান্দায় ওই সানসেট দিয়ে। আচ্ছা তাই, দরজা তো খুলেই ছিলাম। আচ্ছা কাছে আয়। আমি কাছে যেতেই, তোর কত বড় সাহস, তুই কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলি? আমি তো তোকে টাচ করতে দেই না। এখন আর কোনো কথাই বলবো না। নীলিমা চলে যেতে লাগলো। আমি তার হাত ধরে আটকালাম। এই যে ম্যাডাম। নীলিমা আমার দিকে তাকালো। আমি তাকে টেনে জোর করে আমার বুকের কাছে ফেলে দিলাম। নীলিমা উপরে আমার দিকে তাকাতেই নীলিমা ঠোঁটে কিস করতে শুরু করলাম। নীলিমা আগের বারের মতো ছাড়তেই চিমটি দিতে যায়, কিন্তু এবার তার হাত ধরে ফেললাম আর 2 হাত তার পেছনে দিয়ে জড়িয়ে ধরে রাখলাম। নীলিমা এবার আমার কাছে বন্দি। অনেকক্ষণ পর তাকে ছাড়লাম। ম্যাডাম, আর কত অভিনয় করবেন? এ বলে কোলে তুলে নিলাম। মানে কিসের অভিনয়? এই যে আমাকে জ্বালানো যে প্ল্যান করেছিলেন, আসলে আমি ঘুমিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার ছোঁয়াপে ঘুম ভেঙে যায়। এরপর যা শোনা শুনে নেই। এরপর এরপর সবকিছু তোমার ইচ্ছে মতোই হতে দেই। নীলিমা অন্যদিকে তাকে এমন ভাব নিচ্ছে যেন কিছুই জানে না। ও আচ্ছা, ঢং। নীলিমাকে বিছানায় শুয়ে দিলাম। বাইরের পর্দা লাগিয়ে দিলাম। আমি তার দিকে এগোতে থাকি। না না, একদম না। নিজের বেবির নাম ঠিক করে নাও। কি মানে? উম, উম। বাকিটা ইতিহাস। সকালে আবির দরজায় নক করে। কিরে দোস্ত, তোর কি অবস্থা? কি হয়েছে? আরে বেটা, তোর ভাবি আমার উপর রেগে আছে, একটু হেল্প লাগবে। আরে একটু একটু রাগ অভিমান তো থাকবেই, সব ঠিক হয়ে যাবে। তারপরও একটু হেল্প আব্বি, তুই গেলি? প্লিজ। গেলি নাকি? আবেগ চলে যায়। সো ম্যাডাম, বেবির নাম কি ঠিক করলে? ফাজিল। কি ফাজিল? এটা কোনো নাম হলো? আরে বেবির নাম বলছি নাকি, আমি বলছি তোমাকে। ও আচ্ছা, চলো ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করে দেই। লেটস স্টার্ট। আর কি, কাহিনী শেষ, ভাগেন। এখানে গল্প সমাপ্ত। আল্লাহ হাফিজ। নীলিমা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি শুধু চুপচাপ বসে আছি। এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? আমি কি ইচ্ছে করে বিয়ে করেছি নাকি? চুপ, একদম চুপ। আমি তো আসলে এই সম্পর্কে কিছুই জানতাম না। যা হয়েছে তো হয়েছে, মেনে নাও না। আমি আর একটা কথাও শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, তবে আর কতক্ষণ এভাবে কান ধরিয়ে থাকবো? সারা রাত। কি?
আল্লাহ, আমার কপালটা কেন তো খারাপ। ভুলেই তো গেলাম পরিচয় দিতে। আমি শাকিল আহমেদ সম্রাট, আর নীলিমা আমার বউ। আজ বিয়ে হয়েছে, আর বাসরাতে কাহিনী হচ্ছে এগুলো। কিন্তু নীলিমা এমন কেন করছে বুঝতে পারছেন না, তাই না? চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। 2 দিন আগের ঘটনা। এই থামো থামো, আমি ছুটছি বাসের পেছনে। ভাই দাঁড়ান। অবশেষে বাস থামলো। আমি বাসের উপরে উঠে পড়লাম। কি ভাই, কইছিলেন? আরে ভাই একটু দৌড় ছিল, তাই বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সিটে যান। টিকিট দেখে সিট খোঁজা শুরু করলাম। B7, হ্যাঁ এটাই B7। মাথা তুলে সিটের দিকে তাকাতে দেখি একটা মেয়ে আমার সিটে বসে আছে, যেটা জানালার পাশে। মেয়েটা জানালার দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাক দিতেই, ও হ্যালো। এই যে মেয়েটা আমার দিকে তাকিয়ে তার চুলগুলো কানে গুজিয়ে দিল। মেয়েটি ছিল অনেক সুন্দর, ডিরেক্ট ক্রাশ। ওহ সেই। তবে এখন মোমের মতো করলে চলবে না, আমাকে আমার সিটটা বাঁচাতেই হবে। এই যে এটা আমার সিট। ওহ, তা কিভাবে? এখানে কি কোথাও আপনার নাম লেখা আছে? না, তবে দরকার পড়লে সিটে নাম লিখে ফেলবো। ব্যাগে মার্কার আছে। ওসব ফালতু কথা। দেখুন আমার কাছে টিকিট আছে, আর তাতে দেয়া আছে যে এটা আমার সিট। সো হোয়াট, আমি আগে বসে পড়েছি, সো এটা আমার সিট। দেখেন এটা কিন্তু ঠিক করছেন না, হয়তো। নইলে আমি কিন্তু নইলে কি করবেন? কান্না করব। মেয়েটির আগে চেহারা থেকে একটু হেসে দিল। আচ্ছা এখন বসুন, পরে দিচ্ছি। আচ্ছা। আমি সিটে বসে পড়লাম। বাস তার আপন গতিতে ছুটছে। এখন সন্ধ্যা প্রায়, এমন অবস্থা, বাতাস অনেক। আচ্ছা আপনার নামটা কি? নাম দিয়ে কাজ? না এমনি জানার আগ্রহ। বলবো না, সমস্যা? না আচ্ছা ঠিক আছে। মনটা খারাপ করে অন্যদিকে তাকালাম। নীলিমা। তার দিকে তাকিয়ে, কি? নীলিমা আমার নাম। ও সুন্দর নাম তো। কে আপনার বাবাই নাম রেখেছিল? এবার আমার দিকে ঘুরে বলল, এই যে মিস্টার। মিস্টার না, সম্রাট। হ্যাঁ সম্রাট। দেখুন, আমি কিন্তু বুঝতে পারছি আপনি লাইন মারার চেষ্টা করছেন, ভুলেও চেষ্টা করবেন না। ঠিক আছে, কুল কুল, ঠান্ডা হন। নীলিমা জানালার দিকে তাকিয়ে থাকলো। তবে লাইন মারার চেষ্টা কেন করব না? নীলিমা আমার দিকে অন্য এক দৃষ্টিতে তাকালো। কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তা কবে আপনার বিয়ে? জানি না, তবে মা বলছে যে কোনো মতেই আজ আমায় বাসায় আসতেই হবে। ও, খুব খারাপ লাগছে। সবেমাত্র ইন্টারমিডিয়েট শেষ করলাম। কোথায় ইচ্ছে ছিল একটা ভার্সিটিতে ভর্তি হব, সব আশা শেষ করে দিল। আমি বুঝতে পারছি আপনার কষ্ট। ওয়েট, এসব আমি আপনাকে কেন বলছি? আপনি জানেন, সে আবার জানালা দিকে মুক্ত মনে বাতাস খেতে লাগলো। তবে আপনার সাথে লাইন মেরে এমনিও লাভ হতো না, কেন? কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর কিছু বললাম না, সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এই যে শোনেন, নীলিমাকে ডাকতে থাকলাম, এই যে উঠুন। ঘুমের মধ্যে একটু সাড়া দিল। এই যে বাস থেমেছে। নীলিমা জেগে উঠল। কি হয়েছে? বাস থেমেছে, পেট্রোল ভরবে আর বিরতি, অনেক লং জার্নি, একটু ফ্রেশ হয়ে আসতে পারেন। নো থ্যাঙ্কস, আপনি যান। মনটা খারাপ করে দিল। নিজের ব্যাগ কাঁধে নিয়ে বাস থেকে নেমে গেলাম। দোকান থেকে পানির বোতল কিনে দাঁড়ালাম। তখন পেছন থেকে ডাক, তো ওয়াশরুমটা কোথায়? কে? পিছনে ঘুরে দেখি নীলিমা। আরে আপনি আপনি না বলেন আসবেন না? কথা কম বলেন আর বলেন ওয়াশরুম কোথায়। ও আচ্ছা, আমার সাথে আসুন। নীলিমাকে নিয়ে ওয়াশরুমে গেলাম। এই নিন ব্যাগ আর দাঁড়ান। এই বলে নীলিমা চলে গেল ওয়াশরুমে। দীর্ঘ 5 মিনিট দাঁড়িয়ে রইলাম। হঠাৎ গাড়ির হর্ন পেলাম। এই যে দ্রুত বের হন, বাস তো ছেড়ে দিল। একটু সময় লাগবে। আমি সেখান থেকে দ্রুত বাসকে আটকাতে গেলাম। বাস তখন ছেড়ে দিয়েছে। বাসের পেছনে ছুটছি। এই বাস, এই থামো থামো। 5 মিনিট পর উফ, শান্তি। ওয়াশরুম থেকে বেরিয়ে, আমার ব্যাগ দিন। নিন। চলেন। কোথায়? বাসে। চলে গেছে। চলে গেছে? কি চলে গেছে? বাস। কি? তো কি আপনার সাথে ফুটবল খেলার জন্য দাঁড়িয়ে থাকবে? ওয়াশরুমে কি এতক্ষণ লুডো খেলতেছিলেন নাকি? শাট আপ। আমি এখন বাসায় যাব কিভাবে? সে কান্না করে শুরু করে। আরে কাঁদো কেন? আচ্ছা মুসিবতে পড়লাম তো। এখন কি করব? আচ্ছা আমি ব্যবস্থা করব। আপনাকে কোনো মতে আমি বাসায় পৌঁছে দেবো। এবার চলুন। কোথায় যাব? আমার শ্বশুর বাড়ি। কি? চলুন দেখি কোনো বাস পাওয়া যায় নাকি। দরকার নেই, আমি নিজেই পারবো। আচ্ছা বাই। আমি হেঁটে গিয়ে এক লোককে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি আশেপাশে কোথাও বাস স্ট্যান্ড আছে? এই যে পথ দিয়ে সামনে গিয়ে বামে 2 কিলোমিটার দূরে। ধন্যবাদ। পিছনে ঘুরে দেখি নীলিমা দাঁড়িয়ে। কি হলো, আপনি এখানে? আচ্ছা, আপনার সাথে যাচ্ছি। কি? শুনি নাই। যাচ্ছি বলছি। ঠিক আছে, তবে এত জোরে বলার কি দরকার? আমি কি কানে কম শুনি নাকি? এখান থেকে 2 কিলোমিটার দূরে বাস পাওয়া যাবে। ও আচ্ছা। কি 2 কিলোমিটার দূরে? এতটা পথ কিভাবে যাব? এখন তো রাত, শহরের অঞ্চল না, কোনো গাড়ি পাওয়া যাবে বলে মনে হয় না। পারবো না যেতে। আচ্ছা থাকেন, যাই। যাচ্ছি তো।
চলেন। নীলিমাকে নিয়ে হাঁটা শুরু করি। 10 মিনিট হাঁটার পর, আচ্ছা আপনি কিসে পড়েন? সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, বললাম না একবার ইচ্ছে ছিল কোনো এক ভার্সিটিতে ভর্তি হব, আর হলো না। আপনি সবাইকে আপনার বিয়ের জন্য মানা করতে পারেন। অনেক বললাম, কোনো কাজ হলো না। এটা নাকি নানার শেষ ইচ্ছা, যে চলে যাওয়ার আগে আমার বিয়ে দেখে যেতে চায়। ভাবছি আমারও যে বিয়ে ঠিক হয়েছে, এটা কি বলবো? থাক, এত বলে কি লাভ। নীলিমা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আবার ফের শুরু করছেন? যান, আমার সাথে কথা বলবেন না। আপনি আপনার রাস্তায়, আমি আমার। আর আমি তো জাস্ট এমনি বললাম, এতে আবার রাগের কি হলো? আরে কোথায় যাচ্ছ? ওটা তো অন্য পথ, এদিকে যেতে হবে। ও হ্যালো। নীলিমা যেতে শুরু করলো, একবারও পিছনে ফিরলো না। কি আর করার, আমি আমার পথে হাঁটতে থাকলাম। 5 মিনিট পর ভাবলাম, না থাক, মেয়েটাকে একা ছাড়া ঠিক হয়নি, আমার আবার সে পথে যাওয়া উচিত। এই ভেবে পিছনে ফিরতে যাব, তখনই কারো ডাকের আওয়াজ পেলাম। পিছনে দেখি নীলিমা আমার দিকে দৌড়ে আসছে। দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ওফ, শেষ পর্যন্ত আপনাকে পেলাম। কি হয়েছে? পিছনে তাকিয়ে দিকে আসলে কয়েকটা ছেলে দূর থেকে দৌড়ে আসছে। বাঁচার উপায় একটাই, কি? দৌড়। নীলিমা কিনে দৌড়াতে শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর হঠাৎ নীলিমা পড়ে যায়। আরে কি হলো? আমার পা হ্যাঁ, পা কি? মনে হয় মচকে গেছে। হায় হায়, কি হলো? এখন বাকিটা পথ যাবো কি করে? নীলিমা আমাকে ধরে উঠতে চেষ্টা করে, কিন্তু পারে না। আমি আর হাঁটতে পারছি না। উফ, এখন আমারই কিছু করতে হবে। কি করবে? দেখো। এই কি করছো? আশ্চর্য। নীলিমাকে কোলে তুলে নেই, আর তার ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু। এই নামাও। তোমাকে নামালে আর বাড়ি যাওয়া হবে না, সো চুপচাপ থাকো। হুম। নীলিমা আমার দিকে একঘেয়ে তাকিয়ে আছে। এভাবে তাকেও না, প্রেমে পড়ে যাব। পরে কি হবে? আমার কিন্তু অভ্যাস ভালো না, তোমাকে পটিয়ে নেব, পরে আমাকে নিয়ে পালাবে বিয়ের জন্য। আসছে পটাতে। আমাকে কেউ কখনো পটাতে পারবে না। আচ্ছা, তাহলে পটানো শুরু করি। করো দেখি। প্রথমত আমি তোমার কাছে অন্য সবার থেকে আলাদা। কিভাবে? এই যে এতগুলো মানুষ থাকতে তুমি জাস্ট আমায় বিশ্বাস করছো, আমার সাথে একা পথে বেরিয়েছো, আমার সাথে এই রাতে হাঁটছিলা। আমি কিন্তু তোমার কোনো ক্ষতিও করতে পারতাম, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করছো। এতেই? আরও আছে, আমি তোমাকে কোলে নিলাম, তুমি কিন্তু তেমন কিছুই বলে না। অন্য কেউ হলে তাকে জোরটা পেটা করতা। আর সবচেয়ে মজার কথা, তুমি কখন জামাই আপনি থেকে তুমি বলে ডাকা শুরু করছো নিজেও জানো না। তাই তো। সামথিং সামথিং নাথিং। সামথিং সামথিং। উফ, নাথিং। এবার মুখ বন্ধ করো। খালি পা মচকেছে বলে, না হলে তোমায় পিটিয়ে ল্যাংড়া বানিয়ে দিতাম। দেখলা কিভাবে পটালাম? কচু পটিয়েছ, একটুও পটিনি। আচ্ছা, এই নাও এসে গেছে। নীলিমাকে নিয়ে একটা চায়ের দোকানে বেঞ্চে বসালাম। নীলিমা শুধু চারপাশটা দেখছিল। একটা শব্দে তার ঘোর ভাঙে। নীলিমা তাকে দেখে আমি চা হাতে দাঁড়িয়ে। চা? থ্যাঙ্কস, লাগবে না। আমি জিজ্ঞেস করিনি খাবে নাকি, নিতে বলেছি। জোর করা হচ্ছে? ধরো তাই। আজব তো। একটু আজবে। নীলিমা চায়ের কাপ নিয়ে চা খেতে শুরু করলো। চারপাশটা অনেকটাই নীরব, ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। নীলিমার আমি এক বেঞ্চে বসে আছি, বাস আসার অপেক্ষা করছি। আশেপাশে আমাদের আরও কয়েকজনকে দেখতে পেলাম। একটু ঘুমের ঘোর ঘোর লাগছিল, তখনই বাসের হর্ন পেলাম। উঠে পড়লাম ব্যাগ নিয়ে। নীলিমার দিকে তাকালাম। আমার মনে হয় না তাকে আর কিছু বলতে হবে। আমি বাসে উঠে পড়লাম। অবশ্য নীলিমা আমার আগেই বাসে উঠে পড়েছিল। নীলিমার সিট দেখে ভেবেছিলাম তার পাশে বসবো কিনা। বসে পড়ো। কি বললে? না শুনলে শোনার প্রয়োজন নেই। নীলিমার পাশের সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরে বাস চলতে শুরু করলো। নীলিমা ফোনে যেন কি করছে। তার ফোনের স্ক্রিনে তাকাতে দেখলাম একজন ছেলের ছবি ওয়ালপেপারে লাগানো। দেখে কৌতূহল হলো, তাকে জিজ্ঞেস করলাম কে সে। দ্রুত স্ক্রিন অফ করে দেয়। আপনার জানার প্রয়োজন? না, এমনি না বলতে চাইলে প্রয়োজন নেই। বাস চলতে থাকে, জানালা খোলা, তাই পাশ দিয়ে বিরাম বাতাস যাচ্ছে। ভালোই লাগছিল। পূর্ণিমা রাত। নীলিমার দিকে তাকালাম। চাঁদের আলোতে নীলিমার মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। প্রেমে পড়তে ইচ্ছে করছে, কিন্তু না, নিজেকে শক্ত করলাম। তার বিয়ে হচ্ছে আর আমারও, কি লাভ মায়া বাড়িয়ে। ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন আশপাশ থেকে বুঝতে পারলাম আমার গন্তব্য আর বেশি দূরে নয়। এবার নীলিমার দিকে তাকালাম, সেও গভীর ঘুমে মগ্ন। কি জানি ভেবে তার একটি ছবি তুলে রেখে দিলাম। প্রস্তুত হচ্ছিলাম ব্যাগ নিয়ে নামবো। ভাবলাম তাকে কি একবার ডাকবো, না থাক। ব্যাগ নিয়ে নেমে পড়লাম বাস থেকে। ভেবেছিলাম আর মনে হয় তার সাথে দেখা হবে না, কিন্তু বিধাতার ইচ্ছে অন্য কিছু ছিল। বাস থেকে নেমে একটা রিক্সা নিলাম। অনেকদিন পর নিজ গ্রামে এসে ভালোই লাগছে। 15 মিনিট পর নিজ বাড়ির সামনে এসে নামলাম। রিক্সা থেকে নামলাম, ভাড়াটা দেওয়ার সুযোগ পেলাম না। যত সবাই আছে আমাকে নেওয়ার জন্য এসেছে। বাড়ির পিচ্ছি গচ্চারাও বাকি নেই। বাড়ি পৌঁছতেই সবার হাজার প্রশ্ন, অনেক কেয়ার। নিজেকে এক মুহূর্তের জন্য সেলিব্রিটি মনে হতে শুরু করলাম। যা ফ্রেশ হয়ে নেম। আর হ্যাঁ, আচ্ছা।
কাল তোর গায়ে হলুদ, আর এই খামের মধ্যে সিমের ছবি, দেখে নিতে পারিস। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও তো মা। দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। খামের মেয়ের ছবি দেখে কি হবে, নিজের ফোনটা বের করলাম, নীলিমার তোলা সেই ছবিটা দেখতে লাগলাম। আমি আর এখন কি করব? আমার এই দুটা যে আর আমার কাছে নেই। হারিয়ে যেতে ইচ্ছে করছে এই মায়াবী চেহারাতে। এমন ভাবতে ভাবতে গভীর ঘুমে মগ্ন। বিয়ের গায়ে হলুদ পর্ব চলছে, সবাই খুব আনন্দ করছে। কপাল, আনন্দ আমারই নেই। আগে বিয়ের জন্য লাফাতাম, শালার এখন হয়েও আনন্দ নেই। কেন যে প্রেমে পড়তে গেলাম? এভাবে বিয়ের রাত এসে পড়ে, আমি বর সেজে যাই। সব নিয়মের পর কনের আসার পালা। আমি তো জাস্ট মুখ গোমরা করে বসে আছি। আশপাশ হই হুল্লোড়, আমার বন্ধুরাও বসে আছে। ওই বেটা, তোর বিয়া আর তুই মন খারাপ করে বসে আছিস কেন? একটু হাস। হারামখোর, বিয়ে করতে আসছি, কোনো কমেডি শো দেখার জন্য আসি নাই। বাই দ্য ওয়ে, আমি আছি চিন্তায় একটু পর বিয়ে হবে। আল্লাহ যেন আমার বউটা কেমন জল্লাদ। না না, এমন নেগেটিভ কথা চিন্তা করাটা মোটেও শুভ নয়। ওই দেখ, কোণে আসছে, মানে ভাবি আসছে। আমি মুখ তুললাম, বউ আসছে। মাথায় ইয়া লম্বা ঘোমটা দেয়া। সবাই মিলে তাকে আমার পাশে বসালো। দেখলাম কাজী সাহেবও আসছেন। আমার কোরবানিটা ভালো মতোই করবেন দেখতেছি। সবার কাছে কাজই লাগলো, আমার কাছে কষাই লাগছে। আল্লাহ জানে কত সিঙ্গেল পোলাগো জলাদাতে তুলে দিছে। ইস, আমার পাশে এই মেয়ে না হয়ে নীলিমা যদি হতো, ভালোই না হতো কত। আল্লাহ এমনটা করতো তাহলে তো কত ভালো হতো। মামুনি, ঘুমটা উঠাও। সে শুধু মাথাটা ঝাঁকালো আর ঘোমটা নামালো। আমার বন্ধু বলল, আরে শালা, নিচে না তাকিয়ে বউটারে দেখ। না চাইতেও তাকালাম। সামনে কোণের দিকে তাকাতেই চোখগুলো আমার বড় বড় হয়ে গেল। রুমাল দিয়ে মুখ ঢেকেছিলাম, তা হাত থেকে নিচে পড়ে গেল। হাতটা দিয়ে চোখ কসলালাম। এটা কি কল্পনা নাকি বাস্তব? কিছু খেয়ে আসলাম নাকি? না তো, তেমন তো মনে হয় না। তার মানে আমার সামনে নীলিমাই বসে আছে, যে আমার হারামি ফ্রেন্ডগুলোর ভাবি। হোয়াট? মামুনি, কবুল বলো। নীলিমার চোখের দিকে তাকাতে ভয় লাগছে। সে আমার মতো অবাক, তার চেয়ে রাগটাই বেশি। কবুল। বেশ একটা রাগী কণ্ঠে সবাই মাশাল্লাহ বলে উঠল। আবার বলো। কবুল। আরেকবার। একবার বললামই তো, কানে কি কম শোনো? এই কথা বলে নীলিমা নিজেই ধ্যাত বলে উঠে। কি উল্টাপাল্টা করে ফেলাম। বিয়ের সব কাজ ঠিক মতো শেষ হলো, আর বাসর ঘরে ঢুকলাম। ঢুকতে আমি দরজা লাগানোর আগে নীলিমার দরজা লাগিয়ে বলে, কান ধর। কি? যা বলছি তাই কর। মানে? করবি নাকি? আচ্ছা আচ্ছা। কান ধরে দাঁড় করে বিছানায় বসে পড়ে। সো এই ছিল আমার ফ্ল্যাশব্যাকের কাহিনী। এখন বর্তমানে আসা যাক। দীর্ঘ 15 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ নীলিমা ডাক দিল, এদিকে আয় আর কান ছাড়। তার পাশে এসে বসলাম। কাছে আয়। কাছে আসতেই ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। ওই দিন বাস থেকে এভাবে চলে গিয়েছিলি কেন? ঘুমোচ্ছিলে তাই বিরক্ত করিনি। জানিস, বাস থেকে নেমে তোকে কত খুঁজেছি। হুম তোর এভাবে চলে যাওয়া, তোকে একটু একটু করে মিস করতে শুরু করি। না চাইতেই একসময় ভালোবেসে ফেলি। তোকে ভালোবাসি বলে বিয়ের আগে বরের ছবিও দেখলাম না, কিন্তু ভাগ্যের কারণে তুই আমারই বর কাকতালীয়ভাবে। আমি মাথা চুলকাতে থাকি। তো রেগে গেছো কেন? নীলিমা আমার বুকে ঝাঁপড়ে পড়লো, আমাকে জড়িয়ে ধরলো আর বুকে ঘুষি মারতে থাকে। পাগল, তোকে ভালোবাসি। ভালোবাসবে দেবে তোমায় আমার মতো করে। তবে কখনো তুই, কখনো তুমি, আবার আপনি। আমার দ্বারা হচ্ছে না, যে কোনো একটা ডাকো। আমার প্রপার্টি, যেটা খুশি সেটা ডাকবো। প্রপার্টি আমায় কবে? নীলিমা আমার ঠোঁটে হাত রাখলো। সস, কোনো কথা না। নীলিমা বাতি বন্ধ করে দেয়। আমি কিছু দেখে নেই। সকালে। এই ওঠো। আরে উঠবা নাকি? যাও তো একটু ঘুমায়। তুই উঠবি নাকি? কেড়ে এত কাকের মতো চেঁচাস? এই বলে কম্বলেতে মাথা ঢেকে দিই। কি আমি কাক? বুকের মধ্যে ইচ্ছে মতো ঘুষি মারতে থাকে। এই ফকির নিউট বলছি। কে ভূত? আচমকে জেগে যাই। না তোর জম। কি? চোখ কসলাতে থাকি। চোখ খুলে দেখি নীলিমা। সকালের আলোতে নীলিমাকে যেন আরো সুন্দর পরীর মতো লাগছে। এই শোনো না। কি? তুমি এত সুন্দর আর এত মিষ্টি কেন? ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি খেয়ে ফেলি। সাত সকালে কি পাগল হলে নাকি? তুমি থাকো, পড়ে পড়ে ঘুমাও, আমি চলে যাচ্ছি। নীলিমা উঠতে যাচ্ছিল, কিন্তু তার হাত ধরে ফেলে আর টান দেয়। আমার বুকের উপর পড়ে গেল নীলিমা। নীলিমার চুলগুলো আমার মুখের উপর পড়ে যায়। আমি নীলিমাকে আরো কাছে টেনে নেই, তার মুখের ঠোঁটের আরো কাছে কাছে আসতে। তখনই ঠকঠক করে দরজায় শব্দ শুরু হলো। জামাইবাবু, আর কতক্ষণ? এবার তো ওঠেন। নীলিমা হুট করে উঠে পড়লো, দরজা খুলতেও চলে গেল। ধ্যাত, আর আসার সময় পেল না। রোমাঞ্চের 12টা বাজিয়ে দিল। নীলিমা আমার চেহারা দেখে মুখ চেপে হাসছে। বিয়ের সপ্তাহ পর। স্যার, আপনার অর্ডার। ও হ্যাঁ, বল দোস্ত, কি খাবি? আপাতত 2 কাপ কফি প্লিজ। 2 কাপ কফি।
ইয়াস স্যার। তো বলো কি সে কথা যার জন্য আমাকে কফি শপে নিয়ে এসেছিস? বলছি। দেখ, তোর বিয়ে হয়ে গেছে। হুম। আমারও কিন্তু হয়ে গেছে। হ্যাঁ তো? তোর কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? প্ল্যান? না। আমার একটা প্রস্তাব আছে। কি? চল, হানিমুনে যাবি? হানিমুন? ছি ছি, তোর সাথে হানিমুনে যাবো কিভাবে? মাথা কি ঠিক আছে তোর? হাঁদারাম, আমার কথা বলছি নাকি? তাহলে? যে যার বউ। দেখ, হানিমুনে গেলে রোমান্সের রোমান্স আর ঘোরা দুটাই হবে। মানে আমরা দুজনে হানিমুনে যাবো একসাথে আমাদের বউ নিয়ে? হুম। না, আইডিয়াটা খারাপ না, বাট চাবিটা কোথায়? কোথায় আর? কক্সবাজার। কি কক্সবাজার? কক্সবাজার। আমরা হানিমুনে যাচ্ছি রোববার। সত্যি? নীলিমা দৌড়ে এসে আমার গালে কিস করে। আমারও ইচ্ছে ছিল আমার জামাইয়ের সাথে কক্সবাজার যাওয়ার। থ্যাংক ইউ। নীলিমা সত্যি অনেক খুশি হয়েছে। রোববার? কই তাড়াতাড়ি, এতক্ষণ লাগে নাকি? আরে আসছি তো। ধ্যাত। রুমে ঢুকে পড়লাম। কি হলো এত এত? নীলিমাকে দেখে বড় ধরনের ক্রাশ খেয়ে গেলাম। হ্যাঁ করে তাকিয়ে আছি, মনের মতো সেজেছে। কি হলো, হাঁ করে আছো কেন? আর চোখ সরাও। আমার কি লজ্জা লাগে না? কি? আমার রাগি বরাবর লজ্জা? কি বললি? আমি রাগী? তোর কোন দিক থেকে মনে হয় আমি রাগী? গাড়ির হর্নের শব্দ আসলো। ওই দেখো গাড়ি এসে পড়েছে। এখন রাখ এগুলো। নীলিমা আর আমি বেরিয়ে পড়ি। সবার থেকে বিদায় নিয়ে নেই। বাসা থেকে বেরিয়ে দেখতে পেলাম আবির তার গাড়ি নিয়ে হাজির। কি অবস্থা? দেখছিসই তো কেমন। ভাবি কেমন আছেন? এই তো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। আর ভাবি, পরিচয় করিয়ে দেই। এ হলো আমার বউ মেঘা। আর মেঘা, এ হলো সম্রাটের ওয়াইফ। তো যাওয়া যাক, বাকি কথা গাড়িতে হবে। চলো। একে একে সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট দেয়। অনেক আনন্দের সাথে যাত্রা শুরু করলাম। কিন্তু আসলে এই যাত্রা যে কত ঝামেলা আর কত বিপদের সম্মুখীন হতে হবে তার সম্পর্কে একটু ধারণা ছিল না। আবির গাড়ি ড্রাইভ করছিল। জানলা দিয়ে বাতাস আসছিল। সেই বাতাসে নীলিমার চুলগুলো এসে আবার মুখে পড়ছিল। বিরক্তকর লাগলেও বেশ ভালোই লাগছিল। নীলিমার চুলগুলো কানে গুঁজে দেই। যাই হোক, আমি নীলিমার আরও কাছে এসে তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলি আর মুখের মাঝে তলিয়ে যাই। না, আমি কিছু শুনতে চাই না। কেন আবার কল করলে? চলে গেলে? সো যাও। আবার কেন? এরকম কিছু শব্দ কানে আসছিল। চোখ খুলে মাথা উঠে দেখি নীলিমা জানি কার সাথে কথা বলছে। ফোনটা কেটে দেয়। ব্যাপারটা কি হলো? কে কল করেছিল? কি বলছিলাম কে কল করেছিল? কেউ না, মানে তেমন কেউ না। বলে মুখটা জানালার দিকে ফিরে নিল। গাড়ি চলছিল। সামনের সিটে আবির আর মেঘা কথা বলে যাচ্ছিল। আমি নীলিমার থেকে একটু সরে জানালার দিকে বাইরে তাকিয়ে থাকলাম। আচ্ছা আবির, কক্সবাজারে তো রাতে রওনা দেয়, কিন্তু আমরা সকালে যাচ্ছি কেন? আরে বুঝিস না, আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। আর রাতে গেলে তো আমি আমার বউ আর তুই ভাবিকে আলাদা সময় দিতে পারবি। নীলিমার দিকে তাকালাম। দেখে বোঝা যাচ্ছে তার মনটা উদাসীন। ভাবলাম তাকে জিজ্ঞেস করব, কিন্তু কেন গিয়ে করতে পারলাম না। গাড়ি থেকে নামতে শুরু করি। কক্সবাজারে পৌঁছে গেলাম। একটা হোটেলে উঠে পড়লাম। এই নে চাবি। 36 নাম্বারটা তোর রুম, আর 35 নাম্বারটা আমার রুম। তোর সাথেই রুম। আচ্ছা। নীলিমার কাছে গিয়ে নীলিমাকে ডাক দিলাম। নীলিমা? কোনো উত্তর নেই। নীলিমা, এই যে ম্যাডাম। তার গায়ে ধাক্কা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি? কোথায় হারিয়ে গিয়েছিলেন? না, কোথাও না। আচ্ছা চলুন। কোথায়? কোথায় আবার? রুমে। আচ্ছা। তারপর নীলিমাকে নিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে ব্যাগ রাখলাম। এরপর নিজের কাপড় নিয়ে চলে যাই ওয়াশরুমে। গোসল করে বেরিয়ে দেখি নীলিমা রুমে নেই। চারপাশে দেখলাম না নেই, কিন্তু কিছু কথার আওয়াজ পাচ্ছিলাম। আওয়াজ বারান্দা থেকে আসছিল। আমি বারান্দার কাছে গিয়ে দাঁড়ালাম। না, এটা আর সম্ভব না। তুমি চলে যাও, আমার আর দরকার নেই। সো প্লিজ যাও। আমি বারান্দায় গিয়ে বললাম, নীলিমা। নীলিমা চমকে যায়, দ্রুত ফোন কেটে দেয়। তুমি? নীলিমা, তুমি সত্যি করে বলবে কি হয়েছে প্লিজ? নীলিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। কি হলো, কিছু বলবে না? আমি আমার হাতটা নীলিমার কাঁধে রাখলাম। দেখো, আমার এখন একটুও ভালো লাগছে না। আমি তোমাকে সব পরে বলবো। এখন আমাকে প্লিজ একটু একা ছেড়ে দাও। নীলিমা আমার হাত তার কাঁধ থেকে সরিয়ে বারান্দা থেকে চলে গেল। আমি শুধু সেখানে দাঁড়িয়ে রইলাম। রুমে গিয়ে দেখলাম সে ওয়াশরুমে গিয়েছে। আমি সোফায় গিয়ে বসলাম। সোফায় হেলান দিয়ে ভাবছি নীলিমার কি হলো, সে এমন কেন করছে, কেই বা তাকে কল করছে। নীলিমা ওয়াশরুম থেকে এসে দেখে আমি সোফায় ঘুমিয়ে পড়েছি। নীলিমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, পরে বিছানা থেকে একটা কম্বল নিয়ে আমার গায়ে দিয়ে দিল, আর আমার কপালে একটা ভালোবাসার পরশে খেয়ে চলে গেল। সকালে আলো আমার মুখের উপর পড়লো। চোখ খুলে নিজেকে সোফায় পেলাম। আমার উপর একটা কম্বল দেওয়া ছিল, কিন্তু আমি যতটুকু জানি আমি এভাবে শুয়ে পড়েছিলাম। তার মানে
উঠে দেখি নীলিমা বিছানায় ঘুমাচ্ছে। তার ঘুমন্ত মায়াবী চেহারা আমাকে তার দিকে আকর্ষণ করছে। আমি বারান্দায় চলে গেলাম। কেন জানি একটু খারাপ লাগছে। হঠাৎ দরজায় নক। আমি গিয়ে দরজা খুললাম। কিরে চল, নিচে নাস্তা করে সমুদ্র সৈকতে যাব, তাড়াতাড়ি আয়। আসছি। আমি গিয়ে নীলিমাকে ডাক দিলাম। রেডি হয়ে নিচে গেলাম রেস্টুরেন্টে। শোন, এখন খেয়ে কিন্তু যাচ্ছি। হুম কিরে, তোর মনটা কেমন মরা মরা লাগছে, কি হয়েছে? আরে তেমন কিছু না। কিছু না হলেই ভালো। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। সমুদ্র সৈকতের সামনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমরা ওই দিকে যাচ্ছি। আচ্ছা আর তোরা? তুই যা, চিন্তা করিস না, এনজয় কর। তারা চলে গেল। তো এখন কি করবা? চলো আমরাও যাই। আচ্ছা চলো। নীলিমাকে নিয়ে পানির কাছাকাছি হাঁটছিলাম। যাক, এখন নীলিমাকে অনেকটা খুশি দেখাচ্ছে। খুব ভালোই লাগছিল। এইদিকে চলো। কেন? ওই যে ওইখানে আইসক্রিম। ও আচ্ছা চল। হুম। নীলিমাকে নিয়ে গেলাম। আচ্ছা ভাই, 2টা আইসক্রিম নিয়ে আসছিলাম। দেখি নীলিমার সামনে একজন দাঁড়িয়ে, সম্ভবত তার সাথে কথা বলছে। আমি কাছে গেলাম। দুজন আমার দিকে তাকালো। ও, তাহলে এ তোমার হাজবেন্ড? নীলিমার দিকে তাকিয়ে কথাটা বলল। নাইস টু মিট ইউ, আমি রক্তিম। আমার দিকে হাত বাড়িয়ে দিল। তার সাথে হ্যান্ডশেক করলাম। নীলিমা, তুমি কি আমার পরিচয় দেবে না? নীলিমা মাথা নিচু করে রইল, কিছু বলছে না। এক হাত দিয়ে তার আরেক হাত ধরে আছি। আচ্ছা, আমিই বলছি। আমি তার কলেজ ফ্রেন্ড, বলতে পারেন ফ্রেন্ডের চেয়েও বেশি। আচ্ছা, আমার মনে হচ্ছে নীলিমাকে যে কল করে সে আর কেউই না, এই রক্তিমই। আর এখন চিনতে পারলাম, ওই দিন বাসে নীলিমার ফোনে যার ছবি দেখেছিলাম সে। তো একটু দয়া করে একটু আমাদের একলা রাখবেন, আমাদের একটু পার্সোনাল কথা আছে। মাথা চরম গরম হয়ে গেল। আমার বইয়ের সাথে কিসের পার্সোনাল কথা? কিছু বলতে যাবো তার আগে আমাকে আবি ডাকা ডেকে শুরু করলো। ওই, আসিস না কেন? নীলিমা চলো। আরে সে আসবে না, আপনি যান। কিন্তু আরে কি হলো, আয়, খুব ইমার্জেন্সি। আবির দূর থেকে ডাকছে। না পেরে আবিরের কাছে গেলাম। বল কি হয়েছে? আরে আমি আমার বউ হারাই ফেলছি। কি বলিস উল্টাপাল্টা? আরে মেঘাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু কিভাবে কি? সেসব পরে, আগে খুঁজে দেখি। পরে মেঘাকে খুঁজতে শুরু করি। অনেক পরে মেঘাকে পাই। আমাদের থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল। বাইরে হানিমুনে আসছিস না এভাবে খাটাতে আসছিস? শরীরে। আচ্ছা নীলিমা? আরে নীলিমা কোথায়? ঠিকই তো, নীলিমা কোথায়? নীলিমাকে খুঁজতে থাকি। সারা বিচ খুঁজে নীলিমাকে পেলাম না। কাজ কর, নীলিমাকে কল দে। আবির ফোন দিতে বললো, কিন্তু ফোন তো হোটেলে। আমার মনে হয় হোটেলে গিয়েছে। হোটেলে ব্যাক করলাম। আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম কিন্তু নেই। বারান্দায় গেলাম। হ্যাঁ, নীলিমা সেখানে দাঁড়িয়ে। তুমি চলে এলে কেন? আমার ভালো লাগছিল না। তাই বলে এভাবে চলে আসবে? বলার জন্য তোমাদের কাউকে পাইনি। নীলিমা বারান্দা থেকে চলে গেল। হঠাৎ কল আসলো। হ্যালো মিস্টার, ভুলে গেলেন? ওই যে রক্তিম। তো কি জন্য কল? বলছিলাম আপনি আমার আর নীলিমার জীবন থেকে সরে যান। কি পাগলের মতো কথা বলছেন? ঠিকই বলছি। বলছিলাম না ফ্রেন্ডের চেয়েও বেশি সে আমাকে ভালোবাসে। মিথ্যে, সব মিথ্যা। ওকে, তোমাকে কিছু ফটো দিচ্ছি। টুটুট করে কলটা কেটে গেল। একটু পর ফোনে শব্দ হলো। ফোনে মেসেজ আসছে। চেক করে দেখলাম কিছু ফটো। মাথা প্রচণ্ড গরম হয়ে গেল ফটো দেখে। নীলিমা আর তার কিছু ছবি, হয় কফি শপ, শপিং মল এবং পার্কে নীলিমার সাথে তোলা সেলফি। নীলিমাকে ডাকলাম। হ্যাঁ বলো কি? নীলিমাকে ছবিগুলো দেখালাম। নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে। এগুলো কি, কে সে এখন বুঝতে পারছি। আমাকে বোঝানোর সুযোগ দাও। আর দরকার নেই, আমি সব বুঝে গেছি। এই বলে রুম থেকে বেরিয়ে গেলাম। নীলিমা সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। হোটেল থেকে বেরিয়ে বাইরে হাঁটতে থাকি। খুব খারাপ লাগছিল। নীলিমা এটা কি করে করলো? আমি বা কিভাবে এই হাত দিয়ে তাকে মারলাম? সবকিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে সাগর পাড়ে হাঁটতে থাকি। কিছুক্ষণ পর আবির ফোন করলো। হ্যালো, তুই কই? এই হোটেলের সামনেই। ও, আর নীলিমা কি তোর সাথেই না? না, ও হোটেল রুমে। কি বলছিস? হোটেলের রুমে তো নীলিমা নেই, তোর সাথে না? না, তাহলে কোথায়? সেটা জানলে কি কল করতাম? আচ্ছা আমি আসছি। ব্যাপারটা কি হলো? কোথায় যেতে পারে? দৌড়ে হোটেলে গেলাম। উঠে নিজের রুমে গেলাম। দেখলাম সামনে আবির দাঁড়িয়ে। তুই এসেছিস? নীলিমা, তাকে কল করেছো? কোনো লাভ নেই। কেন? আবির নীলিমার ফোন আমার সামনে তুলে ধরলো। ফোন? এটা তো নীলিমার ফোন। হ্যাঁ, রুমে ছিল। তার মানে ফোন নেয়নি? না, তাহলে কোথায় যেতে পারে? কোথাও যায়নি। মানে? নিয়ে যাওয়া হয়েছে। বুঝলাম না। জাস্ট একটু কমন সেন্স ইউজ কর। আমরা বের হলে জুতা পরে বের হই আর দরজাটা লাগিয়ে যাই।
কিন্তু জুতা ওখানেই পড়ে রয়েছে আর দরজা খোলা ছিল। তার মানে কি বলতে চাচ্ছিস? নীলিমাকে কিডন্যাপ করা হয়েছে, তাকে অজ্ঞান করে নিয়ে যাওয়া হয়েছে, কারণ জ্ঞান থাকলে চেঁচামেচি করতো। ঠিক বলছিস, আমার মনে হচ্ছে এই কাজ কে করেছে বুঝতে পারছে। আচ্ছা, ফোন নাম্বার ট্র্যাক করব, কিভাবে করা যায়? ট্রাক, পেয়েছি। রিফাত পারে, তাকে কল করি। ঠিক, দাঁড়া নাম্বার দিচ্ছি। আসলে রিফাত আমার বেস্ট ফ্রেন্ড আর সেই সব এক্সপার্ট। তাকে রক্তিমের নাম্বারটা দিলাম, যেটা দিয়ে আমাকে কল করেছিল। রিফাতকে কল করে নাম্বারটা ট্র্যাক করে লোকেশনটা নিয়ে নিলাম। মেঘাকে হোটেলে রেখে আমি আর আবির বেরিয়ে পড়লাম। লোকেশনটা অনেকটা পাহাড়ি অঞ্চলের কাছাকাছি। গাড়ি চলছে, মাথায় অনেক চিন্তা। শুধু দোয়া করছি যাতে নীলিমার কোনো ক্ষতি না হয়। 1 ঘন্টা পর সূর্য প্রায় ডুবে গেল। লোকেশনটা ছিল পাহাড়ের, যা ঘেঁষে একটা বাড়ি। আমি গাড়ি থেকে নামলাম, হাঁটতে হাঁটতে বাড়ির সামনে আসলাম। শোন, দরজা দিয়ে ঢুকলে মনে হয় না সুবিধা হবে। তো কিভাবে যাব? দেখ, কোনো জানলা খোলা পাস নাকি। আমি বাড়িটা ঘুরে জানালার কাছে দেখতে থাকলাম। পাকা একতলা বাড়ি, অনেক আগের মনে হচ্ছে। আবির ডাকতে আবির ছুটে আসলো। কি পেয়েছিস? দেখ সামনে। আবির সামনে তাকায়, বারান্দায় দরজা খোলা। আমি আর আবির তাতে ঢুকে পড়লাম। বাড়িটা বেশ বড়ই, অনেকগুলো রুম। আমি নীলিমাকে খুঁজতে লাগলাম। হঠাৎ একটা চিৎকার শুনলাম। প্লিজ এমন করো না, প্লিজ রক্তিম, আমাকে ছেড়ে দাও। তোমাকে আর ছাড়বো না। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, বোঝোনি। তুমি বুঝতে পারলে না আমার ভালোবাসা। তুমি শুধু আমার, আর আমার না হলে কারো হতে দেব না। রক্তিম এক প্যাক করে এগোতে থাকে আর নীলিমা পিছোতে থাকে। না না রক্তিম। রক্তিম প্রায় ঝাঁপিয়ে পড়তে যাবে, নীলিমা চোখ বন্ধ করে চিৎকার দেয়। হঠাৎ একটা আওয়াজ পাই, তারপর সব নীরব। নীলিমা ভয়ে চোখ খুলছে না। তারপর চোখ খুলে দেখে রক্তিম নিচে পড়ে আছে। উপরে তাকে দেখে আমি লাঠি হাতে নিয়ে দাঁড়ালাম। নীলিমা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো, চোখ দুটো বন্ধ করে সেখানে নিজের দেহ দয়ালের সাথে হেলিয়ে দেয়। নীলিমা আমার পাশের সিটে, সামনে ড্রাইভ করছে আবির, আর তার পাশে অজ্ঞান রক্তিম বাঁধা অবস্থায়। তাকে থানায় প্রমাণ দিয়ে আসা হয়। সবচেয়ে বড় প্রমাণ ছিল হোটেলের সিসিটিভি ক্যামেরায় রক্তিমকে দেখা যেতে। হোটেল দিকে রওনা দিই। থানা থেকে নীলিমা আমার বিপরীত দিকে জানালা দিয়ে বাইরে তাকে। সমুদ্র দেখা যাচ্ছে, অনেক বাতাস, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। একটা কথাও বলিনি আমি নীলিমার সাথে, না বলেছে সে। হোটেলে এসে নীলিমা নিজের রুমে চলে যায়, আর আমি যাইনি, বাইরেই থাকি। 1/2 ঘন্টা পর আবির কল দেয়। তুই কই? কফি হাউসে। তুই সেখানেই থাক, আমি আসছি। আচ্ছা। 15 মিনিট পর আবির আসলো। বস। আবির বসলো। বল, কি বলবি? স্যার, আপনার অর্ডার। 2 কাপ কফি। আচ্ছা। ওয়েটার চলে গেল। শোন। আমি অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়েছিলাম। তার কথা শুনে হোশ এলো। হ্যাঁ, কি? তুই নীলিমাকে থাপ্পড় মেরেছিস? অন্যদিকে তাকিয়ে উত্তরটা দিলাম। তোর কি মনে হয় তুই এটা ঠিক করেছিস? আমি জানি না, কিন্তু তখন আমার মাথা অনেক গরম ছিল। তাই বলে মেরে দিবি? এগুলো দেখলে কার মাথা ঠিক থাকে? একবারও শোনার চেষ্টা করছিলি সে কি বলতে চেয়েছিল? কিন্তু তুই এসব জানলি কি করে? নীলিমা বলেছে, সব বলেছে, যা তোর জানা উচিত ছিল। সব না জেনে নীলিমাকে অবিশ্বাস করলি। মানে সত্যিটা কি? বলছি, রক্তিম আর নীলিমার মাঝে আগে একটা সম্পর্ক ছিল, প্রায় 1 বছরের। সব ঠিক ছিল। একদিন হঠাৎ রক্তিম সম্পর্কটা ভেঙে চলে যায়। নীলিমা অনেক বললেও সে ফিরে আসে না। কারণ একটাই, তার আর নীলিমাকে ভালো লাগে না। এরপর নীলিমা কাহিনী সম্পর্কে আর কিছু বলতে চায় না। কেন? কি আর বলবো, বাকিটা ওই যে ছেঁকা খাইলে যা হয় তাই হইছে। সারাদিন কাঁদতো আর ঘরে বসে থাকতো। এরপর তার বিয়ে ঠিক করে ফেলে। সে স্থির করে যে বিয়ে করে তাকে ভুলে যাবে। আর তোর কাহিনী, বাসের কাহিনীর পর থেকে একটু একটু করে তোকে ভালোবাসতে শুরু করে। এরপর বিয়ে শেষ, প্রায় ভুলেই যায় রক্তিমকে। তবে দিন আসার সময় রক্তিম ফোন করে বলে সে নাকি ব্যাক করতে চায়। সে নিজের ভুল বুঝতে পেরেছে। নীলিমা বোঝায় এটা সম্ভব না, কিন্তু রক্তিমও মানতে রাজি নয়। এই নিয়ে নীলিমা অনেক টেনশনে ছিল। রক্তিম নানাভাবে বিরক্ত করছিল। ওই দিন সি বিচে তোর সাথে রক্তিমের দেখা হয় না? হয়েছে। রক্তিম সব শেষ করবে বলে নীলিমার কাছে কথা বলার সময় চায়, কিন্তু এর নাম করে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে। বলে না মানলে আগের ছবিগুলো দিয়ে দেবে।
তাও সে মানেনি, কারণ তোকে ভালোবাসে। এরপর তো ছবিগুলো তো দিলই, এতেও শান্তি হলো না, শেষে তুলে নিয়ে গেল। আশা করি আর কিছু বোঝানোর নেই। এতটুকু বলে আবির থেমে যায়। আমার চোখ একটু ভেজা ভেজা লাগছে, বুঝতে পারছি না কি হচ্ছে। এই বলে চলে গেল। আমি কফি শপে রয়ে গেলাম। না, নীলিমার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি ভুল করে ফেলেছি। হোটেলে ব্যাক করলাম, নিজের রুমের সামনে গিয়ে নক করলাম। 2 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছি, গেট খোলার কোনো নাম নেই। আবার নক করতে যাব, অমনি গেট খুলে দিল। গেট খুলে কোনো কথা না বলে চলে গেল। আমি শুধু তাকিয়ে থাকলাম। দরজাটা লাগিয়ে রুমে ঢুকলাম। নীলিমা বারান্দায় গিয়েছে। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমি তার কাঁধে হাত রেখে বললাম, নীলিমা। এক ঝটকায় আমার হাতটা সরিয়ে দিয়ে চলে যায়। আমি অবাক হয়ে গেলাম। এত রাগ, ব্যাপারটা কি? না না, আমাকে কিছু করতে হবে। রুমে গিয়ে দেখি নীলিমা বিছানায় উল্টো দিক হয়ে শুয়ে আছে। চারপাশ তাকালাম, কিছু না বুঝে আমি চুপচাপ তার পাশে শুয়ে পড়লাম। আমি গিয়ে তাকে জড়িয়ে ধরলাম, ধাক্কা দিয়ে সরিয়ে ফেললো। খবরদার, আমাকে একদম টাচ করবে না। আর এই বিছানাতে তো ভুলেও শোবে না। আমি নিচে পড়ে রইলাম। হায় হায়, বলে কি? আমার কি হবে? আমার হানিমুনের কি হবে? চুপ একদম, কোনো হানিমুনের নাম নিবি না। তা চুপ। একটা শাট আপ, মুখ বন্ধ করবি নাকি? উঠে দাঁড়ালাম, গিয়ে একটা বালিশ নিলাম, নীলিমার সামনে দাঁড়িয়ে রইলাম। নীলিমা তাকে দেখে আমি দাঁড়িয়ে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বালিশ মানে মানে কোল বালিশটা লাগবে, যদি একটু দিতেন। কোলবালিশ? আমার কোল বালিশটা ধরিয়ে দিল। এই নে, আর একদম আর জ্বালাবি না। আমি কোল বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। কোল বালিশ, আজ তুই আমার বউ, কিছু করার নেই। তোর সাথে আমার হানিমুন করতে হবে। আমার বউ তো আমাকে টাচই করতে দেয় না, বুঝলি? শাট আপ। আর কোনো কথা বললে আগে তোর কোলবালিশটা জানালা দিয়ে ফালাবো, এরপর তোকে। আমি একদম মুখ বন্ধ করে ফেললাম। এত ডাইরেক্ট অবিচার! মন করলে কোলবালিশের সাথে কি কথা বলতে দেবে না? আর কি, ঘুমিয়ে পড়লাম। এমনি তো টায়ার্ড। 8 ঘন্টা পর নীলিমা উঠে গিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় একটা কিস করলো। ফাজিল ছেলে, আমার কথা না শুনেই থাপ্পড় মেরেছো, এই জন্য তোর শাস্তি তো পেতেই হবে। যাক, যথেষ্ট পেয়েছো। কালকে সকালে তোমাকে মাফ করে দিব, কিন্তু আগে একটু জ্বালিয়ে নেব। শয়তান ছেলে, তোকে ছাড়া আমার ঘুম আসে নাকি? ফাজিল কোথাকার। এই বলে আমার সাথেই সোফার উপরে শুয়ে পড়লো আর বুকে মাথা রাখলো। আমি অবশ্য ঘুমের মাঝে থেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কি শান্তি! অবশ্যই কি যেন এত শান্তি লাগছে সেটা বুঝতে পারছি না। নীলিমা গায়ে একটা কাঁথা দিয়ে দিল। সকালে নীলিমা আমার আগেই ঘুম থেকে উঠে পড়ে, ফ্রেশ হতে চলে যায়। আমার ঘুম ভাঙে কিছুক্ষণ পর। চোখ খুলে দেখি নীলিমা বারান্দায় দাঁড়ানো। আমি উঠে পড়লাম। চোখ দুটো কষলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নীলিমার দিকে যেতে থাকলাম। নীলিমার চুলগুলো ভেজা ছিল, সম্ভবত শাওয়ার নিয়ে এসেছে মাত্র। আমি তার আরও কাছাকাছি যাই। তার ঠিক পিছনে দাঁড়িয়েছিলাম। তার চুল থেকে এক মাতাল করা গন্ধ আসছিল। আমাকে অনেক টান ছিল তার প্রতি। আমার নাকটা তার চুলের মধ্যে ডুবিয়ে দিলাম, তার পেছন থেকে জড়িয়ে ধরলাম। নীলিমা বুঝতে পারায় সাথে সাথে নিজেকে আমার কাছ থেকে ছুটবার চেষ্টা করতে থাকে। এই, তুমি ছাড়বে নাকি? আমি কোনো কথা বলছি না। তার চুলের ঘ্রাণ নতুন করে নিয়ে যাচ্ছে অবিরাম। নীলিমা অনেক চেষ্টা করে, শেষে আমার দিকে ঘুরে দাঁড়ায়, আমার দিকে তাকায় এক রাগী দৃষ্টিতে। তোর কত নীলিমা ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁটগুলো মিশিয়ে দিলাম। নীলিমা তার চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। 5 মিনিট পর নীলিমা আর কিছু না বলেই জোরে হাতে চিমটি দিল। আমি হুট করে কেঁপে উঠলাম আর নীলিমাকে ছেড়ে দিলাম। আমার মাত্র হুঁশ আসলো, মাত্র বুঝতে পারলাম আমি স্বপ্নের জগতে না বাস্তবে ছিলাম। এতক্ষণ স্বপ্ন ভেবেই করে যাচ্ছিলাম। তুমি, এর জন্য তোমার শাস্তি বরাদ্দ করা আছে। নীলিমা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম সবার সাথে। ব্রেকফাস্ট এসে আমি নীলিমাকে মেঘের কাছে রেখে আবিরকে নিয়ে একটু বাইরে আসলাম। আরে বল, কি হয়েছে? আরে নীলিমা তো এখনো রেগে আছে, কি করা যায়? আমি কি জানি? এই বলে চলে যেতে লাগলো। তার হাত ধরে আটকে আবার নিয়ে আসলাম। আরে ভাই, একটু তো হেল্প। আব্বে, আমি হানিমুন করতে আসছি, আমাকে মেঘাকে সময় দিতে হবে। আচ্ছা, এই ছিল বন্ধুত্ব? ঠিক আছে, মনে রাখবো। ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? আচ্ছা ফাইন, আমরা এখন সবাই মিলে হিমছড়ি যাচ্ছি, ওখানে পাহাড়ে যাব, বাকিটা সেখানে বলবো। আচ্ছা। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি যথারীতি নীলিমার সাথে পিছনের সিটে আর তারা সামনে। আমি শুধু তাকিয়ে মাপার চেষ্টা করছি যে আমার থেকে নীলিমার দূরত্ব কতটুকু। মেপে পেলাম কম হলেও 3 হাত। আস্তে আস্তে তার দিকে 1 হাতে আগালাম, আর একটু আগাতে হবে। যতটুকু এগিয়ে তার থেকে বেশি দূরে যাও। হ্যাঁ, বুঝলো কেমনে? আমি আবার আমার আগের জায়গায় বসে পড়লাম। গাড়ি পৌঁছে যায়, আমি মূল গন্তব্যে পৌঁছে যাই।
যেটা হলো একটা পাহাড়ের উপর। নীলিমা দাঁড়িয়ে চারপাশটা এই দেখছে। নে। আবির আমার দিকে একটা গোলাপ বাড়িয়ে দিল। এটা দিয়ে কি করব? নীলিমাকে প্রপোজ কর। আমার নিশ্চিত ধারণা এমন করলে তার রাগ 99.9% থাকবে না। ও আচ্ছা, বাট 0.1% কেন হবে? 100%ই তো বলতে পারতি। আসলে ব্যাপারটা কি, মেয়েদের বিশ্বাস নাই। এমনও হতে পারে তোকে দুইটা থাপ্পড় বসায় দিতে পারে, পারলে এই পাহাড় থেকে ফেলে দিতে পারে। আমার হাতে ফুল দিয়ে কেটে পড়ল আবির। আমার প্রপোজ করেছে, আবিরের কথা শুনে বেশি ভয় করছে। আমি নীলিমার পিছনে গিয়ে দাঁড়ালাম। নীলিমাকে ডাকতে পিছনে ফিরে তাকালো। আমার হাঁটু গেড়ে তার সামনে ফুল বাড়িয়ে বলতে লাগলাম, নীলিমা। আমি আর কিছু বলতে পারলাম না, তার আগে আমার ফোনটা বেজে উঠলো। আমি রেগে ফোনটা রিসিভ করলাম। ওই ক্যাডারে? মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। কি অবস্থা, গান বাজে কেন? এই গানটি আপনার কলার টোন হিসেবে সেট করতে এক চাপ। ফোন কেটে দিলাম। তো আমি নীলিমা সামনে তাকে দেখি, নীলিমা হাওয়া নেই। হঠাৎ মাথার পেছন থেকে কে জানি বাড়ি দিল। পিছনে তাকে দেখি আবির। আব্বে, তোরে ফোনে রিসিভ করতে কে বলছিল? এখন আমার প্রপোজ শেষ। ঘোরা শেষে গাড়ি নিয়ে ব্যাক করতে শুরু করলাম। আমি এত ঘোরাঘুরি করে এত টায়ার্ড ছিলাম যে গাড়িতে ঘুমিয়ে পড়ি। আমার মাথাটা খালি দুলছে। রাত হয়ে গিয়েছে, গাড়ির ভিতরটা হালকা অন্ধকার, বাইরে থেকে যা আলো আসে আর কি। নীলিমা আমার মাথা ধরে তার কাঁধে রেখে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। কে জানি মুখের মধ্যে পানি মারলো, ঘুম ভেঙে যায়। এই যে রাত কি এখানে গাড়িতে কাটাবার প্ল্যান? ও সরি, সবাই কোথায়? চলে গেছে, শুধু আপনিই বাকি। ও, আমি উঠলাম, হোটেলে গিয়ে নিজের রুমের সামনে আসলাম। দরজা লাগানো, নক করলাম, গেট খুলছে। 5 মিনিট ধরে নক করছি, কিন্তু গেট খোলার কোনো নামই নেই। ওহে প্রিয়তমা, গেট খুলো না। ওহে প্রিয়তমা, আজ রাতটা বাইরে ওই যে তোমার গাড়িতে কাটাও। কি? দৌড় আবিরের কাছে গেলাম, দরজায় নক, গেট খুলতেই, দোস্ত কিছু কর। আব্বে, আবার কি হয়েছে? নীলিমা গেট খুলছে না। তোরে যে কি করব। মাথায় দরজার সাথে 2টা বাড়ি দিল। মেঘা, আমি আসছি, চল আমার সাথে। আবির আমার সাথে দরজার সামনে আসলো। আবির চারপাশে তাকালো। আবির টানতে টানতে এক জায়গায় নিয়ে গেল। দেখলাম বেলকনির মতো জায়গা। আবির আমার দিকে আসতে তাকিয়ে বলল, চল নেমে পড়। নামবো? কোথায়? দেখ, এই যে সানসেট দেখছিস, এটা দিয়ে আর পাইপ ধরে সোজা গেলে তোর রুমে বারান্দায় গিয়ে থামবে। ও, তুই গিয়ে কি পরে দরজা খুলে দিবি? না, তুই যাবি? আরে, এখান থেকে নিচে পড়বো আর ডাইরেক্ট উপরে। আরে, জীবনে কিছু কিছু রিস্ক নিতে তো হয়ই। দেখ, তুই যাবি নাকি গেলাম? যাচ্ছি। সানসেট ধরে এগোতে শুরু করলাম। হঠাৎ এক আমার মাথার উপর এসে পড়লো। আবির কিছু কর, কাকটা সরা। দাঁড়া, কয়েকটা ছবি তুলে নেই, তোর ছেলে মেয়েদের দেখাবো নে। আবির ক্যামেরা বের করে ছবি তোলা শুরু করলো। আরে ভাই, কিছু কর, না হলে তোর এই ছবি ছেলে মেয়ে তো দূরের কথা, আমিও দেখতে পারবো না। খাক চলে যায়। আমি আবার এগোতে শুরু করি। এবার নিচে তাকাই, নিচে রাস্তা। দোস্ত, আমি মরে গেলে আমার কক্সবাজারের ছবিগুলো আপলোড করে দিস। আচ্ছা, তুই যেতে থাক। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখে জপতে শেষে বারান্দায় পৌঁছালাম। ভাগ্যিস বারান্দার দরজা খোলা ছিল। রুমে ঢুকে দেখি নীলিমা বিছানায় শুয়ে আছে, আর রুমের দরজা খোলা। আল্লাহ, আমি মাথা ঘুরিয়ে পড়ে যাব। নীলিমা রুমের দরজা লাগিয়ে দিল। নীলিমার সামনে এসে বলল, কিভাবে আসছি? বাবা, বারান্দায় ওই সানসেট দিয়ে। আচ্ছা তাই, দরজা তো খুলেই ছিলাম। আচ্ছা কাছে আয়। আমি কাছে যেতেই, তোর কত বড় সাহস, তুই কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে আসলি? আমি তো তোকে টাচ করতে দেই না। এখন আর কোনো কথাই বলবো না। নীলিমা চলে যেতে লাগলো। আমি তার হাত ধরে আটকালাম। এই যে ম্যাডাম। নীলিমা আমার দিকে তাকালো। আমি তাকে টেনে জোর করে আমার বুকের কাছে ফেলে দিলাম। নীলিমা উপরে আমার দিকে তাকাতেই নীলিমা ঠোঁটে কিস করতে শুরু করলাম। নীলিমা আগের বারের মতো ছাড়তে চিমটি দিতে যায়, কিন্তু এবার তার হাত ধরে ফেললাম আর 2 হাত তার পেছনে দিয়ে জড়িয়ে ধরে রাখলাম। নীলিমা এবার আমার কাছে বন্দি। অনেকক্ষণ পর তাকে ছাড়লাম। ম্যাডাম, আর কত অভিনয় করবেন? এ বলে কোলে তুলে নিলাম। মানে কিসের অভিনয়? এই যে আমাকে জ্বালানোর যে প্ল্যান করেছিলেন, আসলে আমি ঘুমিয়েছিলাম ঠিকই, কিন্তু আপনার ছোঁয়াপে ঘুম ভেঙে যায়। এরপর যা শুনে নেই। এরপর সবকিছু তোমার ইচ্ছে মতোই হতে দেই। নীলিমা অন্যদিকে তাকে এমন ভাব নিচ্ছে যেন কিছুই জানে না। ও আচ্ছা, ঢং। নীলিমাকে বিছানায় শুয়ে দিলাম, বাইরের পর্দা লাগিয়ে দিলাম। আমি তার দিকে এগোতে থাকি। না না, একদম না। নিজের বেবির নাম ঠিক করে নাও। কি মানে? বাকিটা ইতিহাস। সকালে
আবির দরজায় নক করে। কি রে দোস্ত, তোর কি অবস্থা? কি হয়েছে? আরে বেটা, তোর ভাবি আমার উপর রেগে আছে, একটু হেল্প লাগবে। আরে একটু একটু রাগ অভিমান তো থাকবেই, সব ঠিক হয়ে যাবে। তারপরও একটু হেল্প আব্বি তুই গেলি? প্লিজ। গেলি নাকি? আবির চলে যায়। সো ম্যাডাম, বেবির নাম কি ঠিক করলে? ফাজিল। কি ফাজিল, এটা কোনো নাম হলো? আরে বেবির নাম বলছি নাকি, আমি বলছি তোমাকে। ও আচ্ছা, চলো ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করে দেই। লেটস স্টার্ট। আর কি, কাহিনী শেষ, ভাগেন। এখানে গল্প সমাপ্ত। আল্লাহ হাফেজ।